আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আইসি উইকের সেকেন্ড ক্লাস টার্গেট ডিএমসি বিগত 7 বছরের প্রশ্ন সলভ, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ। এবং ইনশাল্লাহ আমরা আজকে খুব সুন্দর করে একটা অধ্যায় থেকে মেডিকেলে কি কি প্রশ্ন আসে, জুলজির যে 12টা অধ্যায় আছে কোন অধ্যায় থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই অ্যানালাইসিসটা সহ ইনশাল্লাহ করব। তো তোমরা সবাই লাইভে যুক্ত হয়েই, আজকে আমি গ্রুপ থেকে লাইভে আসছি, তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে লাইভটা তোমরা সবার কাছে শেয়ার করে দাও যেন তোমাদের সকল ফ্রেন্ডরা এই লাইভে এসে লাইভে জয়েন করতে পারে। ঠিক আছে? ওকে, সো আমি মোটামুটি ক্লাসটা শুরু করব। তার আগে সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাই দিও, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করতে পারবো। এবং তোমাদের সাথে আছি আমি, তোমাদের হামিম ভাইয়া, এবং ইনশাল্লাহ আজকে আমরা খুব দারুণভাবে আমাদের জুলজির 7 বছরের প্রশ্ন সলভ করব। এবং জিস্ট যেটা থেকে যা লাগে, যে অধ্যায় থেকে যে জায়গাগুলো আসে, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সবগুলো ভালো মতো ইনশাল্লাহ বুঝাই দিব। তাহলে তুমি একটা বেশ ভালো ধারণা পাবা তোমার কোচিং শুরু হওয়ার আগে, প্রাইভেট শুরু হওয়ার আগে, যে কোন জায়গাগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। ক্লাসটা একই সাথে এইচএসসি 24 ব্যাচের সেকেন্ড টাইমার, এইচএসসি 25 ব্যাচের যারা ফার্স্ট টাইমার, কিংবা এইচএসসি 26 ব্যাচের যারা প্রি মেডিকেল স্টুডেন্ট আছো, সবার জন্য ইনশাল্লাহ ক্লাসটা কাজে লাগবে। তো সবাই তার ফ্রেন্ডের কাছে ক্লাসটা পৌঁছায় দিও। ওকে, ঠিক আছে। সো রেডি নাও। ওকে, সো আলহামদুলিল্লাহ রেডি। তো তোমরা সবাই ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছ কিনা? এবং আমাদের গ্রুপের অনেকদিন পর লাইভ, অনেকদিন পর গ্রুপের প্রথম লাইভ। আমার ভুলভ্রান্তিগুলোকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখে ক্লাসে তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং সবকিছু ওকে আছে কিনা একটু ভাইকে জানাও। দেন আই উইল বি এবল টু কন্ডাক্ট দ্য ক্লাস। ওকে, আচ্ছা। তো সবাই অলরেডি জয়েন হওয়া শুরু করেছ। তোমাদের কমেন্ট দেখার জন্য আমি জাস্ট চেষ্টা করে যাচ্ছি। ওকে, সো মোটামুটি আলহামদুলিল্লাহ ওকে আছে। ওয়ালাইকুম আসসালাম। মাইক ওকে, আমি ঠিক করছি। আচ্ছা, এখন ওকে আছে কিনা মাইকটা একটু ভাইকে বলো। আই থিঙ্ক এখন ওকে আছে কিনা ভাইকে জানাও। ওকে, ঠিক আছে। সো রেডি নাও। ঠিক আছে পারভেজ, থ্যাংক ইউ পারভেজ, অসংখ্য ধন্যবাদ পারভেজকে। সো আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আমাদের আজকের টার্গেট ডিএমসির আমাদের প্রশ্ন ব্যাংকের প্রথম, সরি দ্বিতীয় ক্লাস, জুলজির প্রথম ক্লাস। কারণ তোমরা জানো গতকালকে তোমাদের একটা ক্লাস ছিল বোটানির ক্লাস, আজকে ইনশাল্লাহ জুলজি দিয়ে আমরা শুরু করব। এবং এই ক্লাসে যথারীতি আমি তোমাকে অধ্যায় ভিত্তিক একটা ভালো অ্যানালাইসিস দিব, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? আবার একজন নিচে সাউন্ড প্রবলেম, মাঝে মধ্যে এই জন্য কনফিউশনে পড়ে যাই। পারভেজ আমাকে মোটামুটি ভালো ক্লিয়ার করছে, ইয়াসিন ক্লিয়ার করলো, ভেরি গুড। ঠিক আছে, সো আই ক্যান স্টার্ট। ওকে, শুরু করি তাহলে ইনশাল্লাহ। তো এই যে দেখো, আমি প্রথমে একটু জুলজি নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার কয়েকটা কথা বলি। জুলজি থেকে ইউজুয়ালি আমাদের বায়োলজিতে যে 30 নাম্বার থাকে, তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই জুলজি থেকে থাকে। সাদিয়া ক্লাসটা করতে যাচ্ছে। হ্যাঁ, করো করো, তুমি আমাদের আগের স্টুডেন্ট, তোমরা না করলে কে করবে? আচ্ছা, যেটা বলতেছিলাম, ওকে আছে সাউন্ড? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসে শেয়ার করে দিতে হবে, তো আমি শেয়ার করে দিই, আমাদের বা লোকজন কম, বুঝছো, নিজের সব কাজ করতে হয়। হ্যাঁ, এটা আমাদের একটু মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়, কিন্তু নিজেরাই আমরা করি, করে আলহামদুলিল্লাহ অভ্যস্ত। তো ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে,
সব ঠিক আছে না? ওকে। একটু একটু আমি শেয়ারের পার্টটুকু একটু ক্লিয়ার করে নিই, হ্যাঁ? শেয়ারগুলো করে নেই, তাইলে আমি সুন্দর করে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে পারবো। আমি শেয়ারগুলো করে নিই। ঠিক আছে ইনশাল্লাহ। সো শেয়ার পার্টগুলো আমি করে দিছি বন্দি পাঠশালা পেজে, আমাদের গ্রুপে, সব জায়গায়। তোমরা সবাই একটু কষ্ট করে এইচএসসি 24, 25 বা 26 ব্যাচে যারাই আছো, তোমরা কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদের কাছে ক্লাসটা একটু শেয়ার করে দিও ইনশাল্লাহ, যাতে করে সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। এরা একটু হেল্প করো, আমার ক্লাসটা ইনশাল্লাহ সবার কাছে পৌঁছাবে। এত কষ্ট করে ক্লাস নেওয়া হচ্ছে সবার কাছে পৌঁছানোর উদ্দেশ্য, সহজ করে বলে দিই, সবার কাছে ডেফিনেটলি সবার কাছে পৌঁছানো। সো এই পৌঁছানোর কাজটা একটু কষ্ট করে তুমি তোমার জায়গা থেকে করলে ইনশাল্লাহ অনেক বেশি আমরা খুশি থাকবো, অনেক বেশি প্রিভিলেজ ফিল করবো আর কি। ওকে, আচ্ছা চলো ইনশাল্লাহ ভাই শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ এই মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত 7 বছরের প্রশ্ন সলভ করবো জুলজির উপরে। তোমরা জানো বায়োলজি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 30 নাম্বার থাকে, 30 মার্কস থাকে। এবং মজার বিষয় হচ্ছে এই 30 মার্কস এর মধ্যে তোমরা ইউজুয়ালি যেটা ধারণা করা হয় 15 জুলজি থেকে আসবে, 15 বোটানি থেকে আসবে, কিন্তু এটা সবসময় হয় না। মোস্ট অফ দ্য কেস এটা সব সময় হয় না। মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে জুলজির যে পার্ট আছে, জুলজির যে পার্টটুকু আছে, এখান থেকে কিছু প্রশ্ন একটু বেশি থাকে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বোটানিও উল্টাপাল্টা হইতে পারে। তবে গড়ে আমরা যদি এভারেজ গত 10 বছরের প্রশ্ন দেখি, এভারেজ চিন্তা করলে জুলজি থেকে প্রশ্ন একটু বেশি আসে, এটা নর্মাল। হ্যাঁ, এবং এখানে আমরা কেমিস্ট্রি বেলা যেরকম ওই অনুশীলনী সলভ করি, ফিজিক্সের বেলা অনুশীলনী সলভ করি, জুলজির বেলাও কিন্তু অনুশীলনী আছে। কিন্তু জুলজির বেলায় খুবই ইম্পর্টেন্ট, তোমাকে একটা কথা বলে রাখি, দেখবা আজমল স্যারের বইয়ের পিছনে 100 পৃষ্ঠা আছে প্রায়, যেগুলোর মধ্যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে। তো ওই প্রশ্নগুলো এখানকার অনুশীলনী হিসেবে বেশি ইম্পর্টেন্ট। এগুলো কখন সলভ করবা? যেহেতু তোমরা অলরেডি সবাই এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো, চাইলেই তোমরা যে কোনো প্রশ্ন এখন সলভ করতে পারো। ওখান থেকে বহুপদী সমাপ্তি সূচক লাগবে না, ওখান থেকে শুধুমাত্র যেগুলো জ্ঞানমূলক টাইপের এমসিকিউ আছে ওগুলো ইনশাল্লাহ লাগবে। আজমল স্যারের বইয়ের পিছনে যেই 100 পৃষ্ঠার মতো বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলা, ঠিক আছে? এগুলো ইনশাল্লাহ খেয়াল রাখো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। তোমাদের সাথে আছি আমি ডক্টর হামিম, এবং ইনশাল্লাহ টার্গেট ডিএমসি কোর্সে বোথ দুইটা কোর্সে, যেটা রানিং আমাদের এডমিশন, বর্তমান এডমিশন ব্যাচ, আমরা যেটা সামনে শুরু হবে ইনশাল্লাহ 15 তারিখ থেকে প্রি মেডিকেল ব্যাচ, দুইটা কোর্সে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটা? অধ্যায় 1 এর প্রশ্ন। খেয়াল করে দেখো, আর্থ্রোপোডা পর্ব আমরা জানি এটা প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, এবং এটাও কিন্তু মেডিকেলে একবার আসছে যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা। দেখো অনেক অনেক পর্ব বাদ দিয়ে এটা কেন আসে, বা এটা কেন বেশি আসার সম্ভাবনা বেশি, মানে বেশি আসার সম্ভাবনা কেন? কারণ হচ্ছে তোমরা জানো আর্থ্রোপোডা পর্বের মধ্যেই কিন্তু ঘাস ফড়িং। সো ঘাস ফড়িং থেকে প্রশ্ন না দিয়ে আর্থ্রোপোডা থেকে যদি এখান থেকে দিয়ে দেওয়া হয়, ঘুরে ফিরে ওই ঘাস ফড়িং থেকে একটা প্রশ্ন হয়ে গেল। আর যেহেতু এই টপিকটা ঘাস ফড়িং এ অনেকগুলো এমসিকিউ আছে, এই জন্য স্যাররা এখান থেকে একটা এমসিকিউ দিতে পছন্দ করে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ আমরা সবাই জানি মালপিজিয়ান নালিকা। এখানে খেয়াল রাখবা, নালিকা কিন্তু বডি না। ভার্সিটির এডমিশন একটা প্রশ্ন আসছিল, মালপিজিয়ান বডি এটা কার? খেয়াল করো, মালপিজিয়ান বডি। মনে রাখবা মালপিজিয়ান বডি এটা কিন্তু মানুষে পাওয়া যায়, আর আর্থ্রোপোডাতে হলো মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা, এই মালপিজিয়ান নালিকাগুলোর সংখ্যা হচ্ছে প্রায় 100টার মতো। 100টার মতো মালপিজিয়ান নালিকা থাকে, একটু হালকা হলুদ রঙের হয়, ইয়েলোইশ কালারের হয়, এবং 100টার মতো থাকে, ঠিক আছে? এবং খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই মালপিজিয়ান নালিকার মধ্যে ভিতরে তুমি ব্রাশ বর্ডার পাবা। ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার কি জিনিস? ভিতরের দিকে, এই ভিতরের দিকে দেখা যায় কোষগুলো, ধরো ভিতরের দিকে কোষগুলো এরকম মাইক্রোভিলাই গুলো এরকম ব্রাশের মতো একটা বর্ডার তৈরি করে, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। ওকে, মাইক্রোভিলাই গুলো এরকম ব্রাশ বর্ডার তৈরি করে। তাহলে তুমি খুবই ইম্পর্টেন্টলি বুঝে গেছো যে আমরা এখানে পাবো ব্রাশ বর্ডার, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। আচ্ছা সত্যিকার অর্থে বলো দেখি, যারা লাইভে আছো এখন কমেন্ট করবা সবাই,
তোমরা উত্তরগুলো অবশ্যই কমেন্ট করবা। কারা কারা আসলে ক্লাসটা একটু বন্ধুদের কাছে শেয়ার করছো এটা একটু কইরো, নাহলে আমি আসলে আমি আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমার ক্লাস যদি মানুষজন বেশি মানুষের কাছে পৌঁছায় সেটা আমার আসলে বেশি ভালো লাগে। এবং তোমরা দেখবা ইউটিউবে আমি অনেক অনেক ক্লাস ফ্রি করে দিছি, সব ফ্রিতেই মোটামুটি আছে ম্যাক্সিমাম ক্লাস। এবং কারণ কি, সবাই দেখবে, ফ্রিতে দেখবে, কোনো অ্যাড এর থেকে কোনো আমি 1 টাকাও নেই না, তোমরা আগে বলছিলাম অ্যাড এর থেকেও 1 টাকা নেই না, জাস্ট ইউটিউবে আলাদা দিয়ে রাখছি, সব ফ্রি, উইদাউট এনি মানে কি বলে আর্নিং ইউটিউব থেকে। ঠিক আছে, কারণ কি, সবার কাছে গেলে আমার কাছে ভালো লাগে, সবাই ক্লাসটা করতেছে, সবাই এটা থেকে শিখতেছে, হ্যাঁ, সবাই ইনশাল্লাহ আমার এই ক্লাসগুলো দেখে মনে রাখতেছে, এটা ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগে। তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। ফারদিনকে ধন্যবাদ, ফারদিন ক্লাসটা শেয়ার করেছে, থ্যাংক ইউ ফারদিন। ওকে, চলো ইনশাল্লাহ ভাই শুরু করি। কোন পর্বের প্রাণীতে এটা এরকম আসছে, এটা হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা, র্যাবডিটিফর্ম লার্ভা, র্যাবডিটিফর্ম লার্ভা। কোন প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায়? এটা এটা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে উত্তর করো, কোন প্রাণীতে আমরা, হ্যাঁ এই যে সিয়াম বলছে, সিয়াম তো ছোট, আচ্ছা ঋতু শেয়ার করছে, সামিরা শেয়ার করছে, ওকে সামিরা, ঋতু, ফারদিন, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটা শেয়ার করেছো। ওকে ইনশাল্লাহ ফাইন করেছে, একজন হচ্ছে প্রজ্ঞা, প্রজ্ঞা শেয়ার করেছে, প্রজ্ঞা তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এবার আসি, দেখো র্যাবডিটিফর্ম লার্ভা কই দেখা যায়? আমরা জানি উত্তর হচ্ছে নেমাটোডা, খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে নেমাটোডা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, এনিলিডা। এনিলিডা লার্ভা দশার নাম কি? খুবই ইম্পর্টেন্ট। এনিলিডার লার্ভা দশার নাম কি? তোমরা কি পারো? এনিলিডা পর্বের প্রাণীতে লার্ভা দশার নাম কি? খুবই ইম্পর্টেন্ট। এনিলিডা পর্বের প্রাণীতে লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর, ট্রোকোফোর নামক লার্ভা দশা। তাহলে এনিলিডার মধ্যে কোন লার্ভা দশা পাওয়া যায়? উত্তর হচ্ছে এনিলিডার মধ্যে ট্রোকোফোর নামক লার্ভা দশা পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট। এনিলিডার মধ্যে কোন ধরনের লার্ভা দশা পাওয়া যায়? ট্রোকোফোর লার্ভা দশা, এটা আমরা খেয়াল রাখবো। এনিলিডার মধ্যে কোনটা পাবো? ট্রোকোফোর লার্ভা দশা। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। চলে আসি এরপরে, নিচের কোনটাতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? এই প্রতিসাম্যতা থেকে প্রশ্ন এর আগে অনেকবার আসছে, প্রতিসাম্যতা খুবই ইম্পর্টেন্ট, অরীয় প্রতিসাম্যতা তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিই, কারণ এই টপিকটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে, হাইড্রা টপিকটা আছে, এই জন্য। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ আমরা কিভাবে মনে রাখি? খুব সুন্দর একটা ছন্দ তোমাদেরকে ভাইয়া এর আগেই পড়াইছিলাম, সির জলে, সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা। এই টেকনিকটা দিয়ে আমরা অরীয় প্রতিসাম্যতা মনে রাখি। কি বলেছি? সির জলে হাইড্রা। সি মানে সি এনিমন, জলে মানে জেলিফিশ, হাইড্রা মানে হাইড্রা, হয়ে গেছে। তাহলে সি এনিমন, জেলিফিশ, হাইড্রা। তাহলে সি এনিমন, খেয়াল করো ভাইয়া, সি এনিমন, সি এনিমন জলে মানে জেলিফিশ, জলে মানে জেলিফিশ, আর হাইড্রা মানে হাইড্রা। তাহলে আমার এখানে জেলিফিশ তো আছেই, উত্তর হচ্ছে জেলিফিশ। তাহলে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি অরীয় প্রতিসাম্যতা খুবই ইম্পর্টেন্ট, অরীয় প্রতিসাম্যতাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা এর পরটায়। প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা? আমরা জানি, বলছিলাম এখান থেকে প্রশ্ন বেশি আসে, দেখছো? প্রাণী জগতের বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা। খুবই ইজি কোশ্চেন, তুমি পারো। সো এগুলো নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, দেখবা তুমি ম্যাক্সিমাম প্রশ্নে পারো, কিন্তু পরীক্ষার হলে সব পড়তে গিয়ে মাঝে মধ্যে একটু কাজ লেগে যায়। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা। ওকে, তোমাদের সবাইকে বলে রাখি, এক্সট্রা বুস্টার বইটা ইনশাল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ তোমরা নেক্সট উইকে প্রথম দিকেই এই বইগুলো সবগুলো তোমরা ইনশাল্লাহ অনলাইনে পেয়ে যাবা। তো তোমরা সবাই খেয়াল রাখবা, একদম এক্সট্রা যত তথ্য আছে বিভিন্ন রাইটারের, সবগুলোকে একসাথে করে আমরা একটা বই রেডি করেছি, এক্সট্রা বুস্টার। এবং ইনশাল্লাহ এই বইটা তোমরা, আমি তোমাদেরকে একটা ডেমো কয়েকটা পেজ দিব, বুঝতে পারবা। আচ্ছা, প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, তোমরা সবাই জানো, খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা। এবং মজার বিষয় হলো, এই যে সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বড় যেটা বা মলাস্কা যেটা আছে, এই দুইটার মধ্যেই কিন্তু আমরা মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। তাহলে এই দুইটার মধ্যেই, এই যে প্রাণী জগতের প্রথম মানে সবচেয়ে বেশি এবং দ্বিতীয়, দুইটার মধ্যেই আমরা মুক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। ওকে, তার মধ্যে মুক্তভাবেই পুরো রক্তটা ছড়ায় থাকে, আমাদের মধ্যে যেরকম বদ্ধ এরকম না। তার মধ্যে মলাস্কার বেলায় একটা স্পেশাল এমসিকিউ, মলাস্কার বেলায় অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটা স্পেশাল, কারণ এটা শুধুমাত্র এখানে আছে। তোমরা জানো মলাস্কা পর্বের মধ্যে শামুক আছে। এই মলাস্কা পর্বের যারা প্রাণী, এদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এদের গায়ে আবরণী একটা থাকে, পাতলা মেন্টল নামক একটা আবরণী থাকে, পাতলা মেন্টল নামে একটা আবরণী থাকে। এই মেন্টল দিয়ে
ওরা শ্বসন কার্য পরিচালনা করতে পারে। তাহলে মলাস্কা পর্বে যারা আছে ওদের আবরণীর নাম কি বলছি? মেন্টল। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসার পরে সিলোমহীন পর্ব, তার মানে সিলোমের ওই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রকৃত সিলোম কারা, সিলোম নাই কারা, ছদ্ম সিলোম কারা। খেয়াল করে দেখো, আমরা প্রাণী জগতের যে 8টা নন কর্ডেট আছে সেই 8টার নাম সিরিয়ালি হয়তো সবাই পারি। প্রথমটার নাম হচ্ছে পরিফেরা, তোমরা সবাই জানো পরিফেরা। দ্বিতীয়টার নাম হচ্ছে ভাইয়া নিডারিয়া, তাহলে পরিফেরা পর দ্বিতীয়টার নাম হচ্ছে নিডারিয়া। তৃতীয়টার নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস, 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 এবং চতুর্থটার নাম হচ্ছে নেমাটোডা, চতুর্থটার নাম হচ্ছে নেমাটোডা। আর বাকিগুলো আমি লিখবো না। কেন লিখবো না এটাও বলতেছি, বাকি যা আছে সব একসাথে, তাহলে বাকি সব করে রব, এই যে বাকি সব হচ্ছে একসাথে। খেয়াল করে দেখো, খুবই ইজি ভাই। প্রথম 3টা বুঝছো, এই প্রথম 3টা হচ্ছে সিলোম নাই, অ্যাসিলোমেট। প্রথম 3টার মধ্যে সিলোম নাই, একদম সিরিয়ালি প্রথম 3টার মধ্যে সিলোম নাই, মানে অ্যাসিলোমেট। 4 নাম্বার যেটা, এটা হচ্ছে সিওডো, মানে এটা হলো ছদ্ম সিলোম যুক্ত। আর বাকি সবাই যারা আছে এরা সবাই প্রকৃত সিলোম যুক্ত, মানে সবার মধ্যে সিলোম আছে। এটা হচ্ছে ইউসিলোমেট। তাহলে প্রকৃত সিলোম আর ছদ্ম সিলোমের মধ্যে পার্থক্য কি? এই প্রকৃত সিলোম তখনই বলবো যখন ওই গহ্বরটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকবে। পেরিটোনিয়াম দিয়ে যদি আবৃত না থাকে সেটাকে আমরা প্রকৃত বলবো না। ক্লিয়ার? তাহলে সিলোম মানে গহ্বর, সেটা আমরা বুঝি। সেই গহ্বরটা প্রকৃত হইতে গেলে তাকে অবশ্যই কি দিয়ে আবৃত থাকতে হবে? পেরিটোনিয়াম দিয়ে। কথা ক্লিয়ার? এই পেরিটোনিয়াম দিয়ে যখন আবৃত থাকবে তখন আমরা তাকে বলবো প্রকৃত সিলোম। ওকে, আচ্ছা এবার দেখো সিলোমহীন পর্ব। তাহলে আমরা দেখো এখানে আসলে এনিলেটা তো হবে না, এই যে ফেসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, এই যে প্লাটিহেলমিনথেস এর মধ্যে পড়ে ফেসিওলা হেপাটিকা বা যকৃৎ কৃমি। তাহলে আমাদের উত্তর হচ্ছে বি। ঠিক আছে, উত্তর বি, অ্যান্সার হলো বি। পারছো আশা করি। কবুতর কোন শ্রেণীর প্রাণী? এটা একদমই সহজ একটা প্রশ্ন। কবুতর একটা পাখি, এটা নিয়ে কে পারে না? আমার মনে হয় না সবাই জানে, এটা আমি জানি। কবুতর হচ্ছে এভিস, এভিস মানে হলো পাখি। এখানে একটু খেয়াল করতে পারো, একটিনোপটেরিজি আসলে কারা? দেখো তুমি অনেক অনেক বৈশিষ্ট্য পড়েছো, অনেক ভিতরের অনেক এমসিকিউ পড়ছো, পরীক্ষা আসছে কি এটা কি, এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে? এটা তো সহজ একটা প্রশ্ন আসছে, এই জন্য সহজ কঠিন মিলায় পড়বো অবশ্যই, সব ইনশাল্লাহ আমরা পড়াবো। কিন্তু সহজ প্রশ্ন কখনোই ভুল করা যাবে না। তুমি একটা সহজ প্রশ্ন মিস করলে তুমি কয়েক হাজার স্টুডেন্টের পিছনে পড়বা, কিন্তু একটা কঠিন প্রশ্ন মিস করলে কয়েকশো স্টুডেন্টের পিছনে পড়বা, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, কবুতর কোন শ্রেণীর প্রাণী? একটিনোপটেরিজি। আমরা জানি একটিনোপটেরিজি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, যেমন রুই মাছ। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছকে বলা হয় একটিনোপটেরিজি, যেমন রুই মাছ। তোমরা পড়েছো রুই মাছের পাখনাগুলোর মধ্যে কি এরকম দাগ আছে, রাইট? রশ্মি রশ্মি আছে, তো এটা হচ্ছে একটিনোপটেরিজি। রেপ্টালিয়া মানে সরীসৃপ, এটা আমার বলার কিছু নাই, তোমরা সবাই সরীসৃপ চিনো, টিকটিকি, কুমির, এগুলো। এমফিবিয়া মানে উভচর, ব্যাং, ব্যাং তো তোমরা সবাই জানো। এবং খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, ব্যাং এর ক্ষেত্রে কিন্তু ভাই ওদের টেম্পারেচার কিন্তু হচ্ছে একটোথার্মিক। একটোথার্মিক মানে শরীরে এই বাহিরের পরিবেশের সাথে ওদের বডির যে স্কিন টেম্পারেচারটা উঠানামা করে, এদেরকে আমরা বলি একটোথার্মিক। একটো মানে বাহির, অর্থাৎ বাহিরের সাথে উঠানামা করে। কিরকম? ধরো বাহিরের ঠান্ডা, শীত, বরফ, অনেক ঠান্ডা, ওর রক্ত ঠান্ডা হয়ে যায়, শীতল রক্ত হয়ে যায়। বাইরে গরম, ও ভিতর রক্ত গরম হয়ে যায়। মানুষের কিন্তু এমন হয় না, মানুষের কিন্তু অলওয়েজ রক্ত গরম থাকে। এই জন্য শীতকালেও মশা তোমাকে কামড় দেয়, গরমকালেও মশা তোমাকে কামড় দেয়, কারণ মশার গরম রক্ত লাগে। ওকে, আচ্ছা তাহলে ইনশাল্লাহ খেয়াল করছো? তাহলে ভাই বুঝছো, মানে আশা করি এটা ভুল হবে না। একটোথার্মিক। তাহলে মানুষের কি হবে বলতো? তাহলে মানুষ হচ্ছে মানুষ এবং পাখি, হ্যাঁ, মানুষ এবং পাখি এই দুইটার রক্ত একদম ফিক্সড, ভিতরে গরম থাকে সবসময়, এটাকে বলে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক, ভিতরে ফিক্সড, এন্ডো মানে ভিতরে, আর সবসময় উষ্ণ থাকে, গরম থাকে। এই জন্য যখন মশা কামড় দেয়, এই মানুষ এবং পাখিকে কামড় দেয়। মশা কখনো এমফিবিয়া উভচরকে কামড় দেয় না, ব্যাংকে কামড় দেয় না, মশা কখনো সরীসৃপকে কামড় দেয় না, কখনো মাছকে কামড় দেয় না। মশা কামড় দেয় তোমাকে এবং পাখিকে। ঠিক আছে, কারণ তাদের রক্ত গরম। বুঝেছ? ইনশাল্লাহ, ভেরি গুড। চলো এরপর আমরা আসি মুখ বিবরে রেডুলা নামক অংশ থাকে কোন প্রাণীতে? খুবই ইম্পর্টেন্ট রেডুলা। দেখো রেডুলা বা রেতিজিহ্বা, রেডুলা বা রেতিজিহ্বা এটা কই থাকে? রেডুলা বা রেতিজিহ্বা এটা বেসিক্যালি খেয়াল করে দেখো, রেডুলা বা রেতিজিহ্বা এটা মূলত মলাস্কার
মধ্যে থাকে, মলাস্কা। মলাস্কার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ একটু আগে পড়েছি, সেটা হচ্ছে ম্যান্টল, মনে আছে? মলাস্কার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ পড়েছিলাম, সেটা ছিল ম্যান্টল। আরেকটা তুমি পড়েছো রেডুলা বা রেতিজিহ্বা, এবং একটা শক্ত খোলস থাকে, তোমরা জানো শামুকের কাহিনী, তো ওটা শামুক দিয়ে ইনশাল্লাহ মনে রাখবা। ওকে, এটা কি পেরেছো? তাহলে রেডুলা বা রেতিজিহ্বা মলাস্কা। তাহলে দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পর্ব থেকে আসার মতো, এবং এখানে খেয়াল রাখবা অধ্যায় 1-এর প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি তোমাকে ক্লাসে যা পড়াবো ইনশাল্লাহ, বা যে মানে আমাদের হয়তো রাজীব ভাই বা যে এই অধ্যায় পড়াবেন ইনশাল্লাহ, সো ওইভাবে ইনশাল্লাহ ক্লাসে পড়ানো হবে, যে তুমি ইনশাল্লাহ এখানে এটা পড়ার পরে আর ভুল করবে না। এবং ইনশাল্লাহ প্রি মেডিকেল ব্যাচে আমি পড়াবো ইনশাল্লাহ, তখন দেখবা যে আমি যা পড়াইছি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এই অধ্যায়ে এর বাইরে প্রশ্ন আসবে না, এবং এই অধ্যায়টা ক্লাস করার পর দেখবা তোমার কাছে অনেক বেশি সহজ বলে মনে হয়েছে। ডেফিনেটলি ইনশাল্লাহ এমনই হবে, ঠিক আছে? এবং তুমি দেখবা যে এই অধ্যায় যারা আগে পারতো না, তারা এমসিকিউ এই অধ্যায়ে অনেক ভালো পারবে ইনশাল্লাহ ক্লাসটা করার পরে। তোমাদের আর্কাইভে যারা কোর্সে এনরোল করেছো, আর্কাইভের মধ্যে কিন্তু ক্লাস দেওয়া আছে বিগত বছরের ক্লাস। সো ওই আর্কাইভের ক্লাস থেকে তুমি চাইলে এই অধ্যায়টা করে ফেলতে পারো, এবং ইনশাল্লাহ দেখবা বেশ ভালো পরিমাণে তুমি এই অধ্যায়টা এমসিকিউ সব এমসিকিউ পারবা, কারণ আমি জাস্ট ওইভাবে স্পেসিফিক ভাবে পড়াইছি, যেগুলো পরীক্ষায় আসে ওগুলোই পড়াইছি, টেকনিক দিয়ে পড়াইছি, ঠিক আছে? ওকে, চলে আসার পরে নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়? তোমরা জানো হাইড্রার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের পরিপাক হইতে পারে, বহিঃকোষীয় হয়, অন্তঃকোষীয় হয়। বহিঃকোষ মানে কি? বহিঃকোষ মানে কোষের বাইরে। এখন কোষের বাইরে মানে কি বাতাসে হবে না? আমরা সবাই জানি হাইড্রার শরীরে, আমরা সবাই জানি হাইড্রার মনে করো ভিতর দিকে কোষগুলো আছে, সাপোজ আমি জাস্ট এমনিতে আঁকতেছি, বোঝাতে চাচ্ছি যে ভিতরের দিকে কোষগুলো আছে, এই ভিতরে কোষগুলো আছে ভালো কথা, কিন্তু এখানে একটা এরকম একটা বড় গহ্বর আছে, রাইট? হাইড্রার এখানে একটা মাঝখানে একটা লম্বা একটা গহ্বর আছে, এই গহ্বরটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর, বা আমরা যদি বলি এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে সিলেন্টারন। এটারই আরেকটা নাম হচ্ছে সিলেন্টারন। এই সিলেন্টারনের মধ্যেই তার যে পরিপাকটা হয় এটাকে বলে বহিঃকোষীয় পরিপাক, কারণ এটা কোষের বাহিরে, কোষের সাপেক্ষে এটা বাহিরে, এই জন্য এটাকে বলে বহিঃকোষীয় পরিপাক। বুঝা গেছে? তাহলে হাইড্রার এই যে মাঝখানে লম্বা লম্বি ভাবে যে লম্বা একটা গহ্বর আছে ভিতরে, এটার মধ্য দিয়ে পরিপাকও হয়, সংবহনও হয়, এই জন্য এটাকে বলে পরিপাক সংবহন গহ্বর, দুইটা একসাথে। এবং এটার ইংলিশে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এইটারই আরেকটা নাম হচ্ছে সিলেন্টারন। সিল মানে মনে রাখবা গহ্বর, খালি জায়গা, আর অ্যান্টেরন মানে হচ্ছে পরিপাক সম্পর্কিত। তার মানে যেহেতু এই খালি জায়গা বা এই গহ্বরের মধ্যে পরিপাক হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সিলেন্টারন। এবং এটা যেহেতু কোষের বাইরে, সো এখানেই হবে বহিঃকোষীয় পরিপাক। আশা করি ইনশাল্লাহ কারো ভুল হবে না। চলো আমরা সামনের দিকে আসি। ডাক্তার ডাক্তার স্কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? এটা একটু তুমি জেনে রাখাটা ভালো, খারাপ না। ডাক্তার স্কুভেরি হচ্ছে বেসিক্যালি শিরাতন্ত্রের অংশ। তাহলে দেখো তোমাকে কিন্তু কখনোই ওটা পড়া লাগবে না যে তোমার আহ যে তোমার এখানে এখান থেকে যে তোমার শিরাতন্ত্রের মধ্যে অনেক অনেক শিরা আছে রুই মাছের, ওটা ইম্পর্টেন্ট না। রুই মাছের মনে রাখবা ধমনী তন্ত্রটা বেশি ইম্পর্টেন্ট, কোন ধমনী কি আছে। আর শিরাতন্ত্র থেকে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হ্যাপাটিক শিরা আর ডাক্টার স্কুভেরি। এই দুটো টপিক কি মনে রাখা লাগে, কারণ এটা ছবির মধ্যে এই দুটো টপিক বেশ ভালো করে ছবিতে তাকাইলেই চোখে পড়ে, আর বইয়ের মধ্যে এগুলো একটু তোমার ডার্ক কালার করে দিছে, এগুলো তোমাদের বইয়ের মধ্যে একটু ডার্ক কালার করে দিছে, মানে একটু বোল্ড করে দিছে। তো এগুলো স্যাররা যখন প্রশ্ন করে স্যারদের চোখে পড়ে। ওকে, আচ্ছা আমাদের ইয়েতে মেরিটুপস এর ক্লাসিক গ্রুপে কি শেয়ার করা হয়েছে? একটু দাঁড়াও। তুমি শেয়ারগুলো করে দিছি। শাকিল তুমি একটু কষ্ট করে ভাইয়া ক্লাসগুলো আমাদের আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে এগুলো শেয়ার করে দিও।
আচ্ছা, তো ডাক্তার সুফি এটা নিশ্চয়ই পারবা। এখানে ধমনীতন্ত্রটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এর আগেও প্রশ্ন আসছে। ধমনীতন্ত্রের বেলায় আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়াইছি, মনে আছে কিনা? রুই মাছের বেলায় কিছু ধমনী ফুলকা থেকে রক্ত নিয়ে যাচ্ছে, কিছু এখানে আবার ব্যাক করতেছে হার্টের দিকে। তো এটা খুব সুন্দর একটা বিষয়, এখানে আমি এখন আর যাচ্ছি না। এখানে আমাদের যে কিছু শাখা আছে, যেমন রেনাল ধমনী কোথায় সরবরাহ করে, ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, এই পার্টগুলো এখান থেকে আসার মতো একটা জায়গা, ছোট্ট একটা জায়গা। ইনশাল্লাহ ক্লাসে তোমাদেরকে সেটা আমি আরো বিস্তারিত পড়াবো। নিচের কোন ধরনের কোষ যে কোনো ধরনের কোষে রূপান্তর হতে পারে? তোমরা জানো হাইড্রার ক্ষেত্রে এটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, যে হাইড্রার যে কোনো কোষ তুমি চাইলে রিপেয়ার করতে পারবা। হাইড্রার যে কোনো কোষ তুমি চাইলে রিপেয়ার করতে পারবা। ওকে, হাইড্রার যে কোনো কোষ তুমি রিপেয়ার করতে পারবা। হাইড্রার তোমরা জানো যে হাইড্রার শরীরে স্পেশাল একটা কোষ আছে, নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এবং এটা এটা চাইলেই যে কোনো কোষে রূপান্তরিত করা সম্ভব। সো এই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে ইন্টারস্টিশিয়াল কোষ এটাই মূলত হাইড্রার সে স্পেশাল কোষ, যেটা চাইলেই যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে। তোমরা জানো ভাই, ধরো প্রত্যেকটা এই যে হাইড্রার একটা কোষের তার আবার যে পূর্ণাঙ্গ হবার বা এই যে রিপেয়ার করার ক্ষমতা, এবং তোমরা জানো কিনা যে হাইড্রার দেহের সমস্ত কোষ কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এটা আবার প্রতিস্থাপিত হয়। খুব সুন্দর একটা ধর্ম। এবং এই যে একটা স্ট্যাম কোষের এই যে বৈশিষ্ট্যটা, এটাকে আমরা বলি টোটিপটেন্সি নামে আমরা আখ্যায়িত করি। মানে একটা কোষের যে অন্য একটা কোষে রূপান্তরিত হওয়ার বা পূর্ণাঙ্গ হওয়ার যে ক্ষমতা আছে, এটাকে আমরা ইউজুয়ালি টোটিপটেন্সি নামে এই টার্মটাকে ব্যাখ্যা করে থাকি। তো ইনশাল্লাহ পারবা। চলে আসার পরে, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? খুবই ইম্পর্টেন্ট। ঘাসফড়িং এর কিছু জিনিস তোমাকে পড়তে হবে। দেখো ঘাসফড়িং এর মধ্যে অনেক কিছু আছে, যে ল্যাব্রামের মধ্যে কি আছে, কোনটার মধ্যে পালপিফার আছে, কোনটার মধ্যে লেসো আছে। অত ডিপে আসলে প্রশ্ন এই যাবত আসে নাই। এখন ধরো ইনকেস এত ডিপে আসলেও খুব বেশি মানুষ পারবে না। 5,000 সিটের মধ্যে হাই 500 কি 1,000 স্টুডেন্ট পারতে পারে, এর বেশি স্টুডেন্ট পারবে না। তো ওগুলোর দিকে বেশি ফোকাস না করে যেগুলো মূল জিনিস, যে ধরো ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি, ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ, ঘাসফড়িং এর শ্বসন ছিদ্র কয়টা। এখন অনেকে আছে শ্বসন ছিদ্র করে এটাই জানে না, কিন্তু ওই ছিদ্রের মধ্যে দেখা গেছে যে কি কোন আবরণী আছে, পেরিট্রিম, ওটার মধ্যে আবার কি আছে না আছে, ওগুলো নিয়ে বেশি পড়ে। আমরা সব ইনশাল্লাহ পড়বো, কিন্তু আগে মনে রাখবা যেটা বেসিক জিনিস, যে শ্বসন ছিদ্র কয়টা, কয়টা দিয়ে প্রশ্বাস করে, কয়টা দিয়ে নিঃশ্বাস করে, বক্ষে কয়টা আছে, উদরে কয়টা আছে, এইভাবে ইনশাল্লাহ মেইন জিনিসগুলো আগে পড়তে হবে। তারপরে তুমি ধরো একটু ভিতরে গিয়ে তুমি ডিপের গুলা পড়লা, কিন্তু মেইন জিনিস পড়ার পরে, ঠিক আছে? এবং প্র্যাকটিস করার সময় যেন এগুলো ভুল না হয়। আচ্ছা, তো ঘাসফড়িং এর রক্তকণিকার নাম হলো ভাই হিমোসাইট। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? হিমোসাইট। খুবই ইম্পর্টেন্ট, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম হিমোসাইট। কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? দেখো লতে লম্বা দূরত্ব তোমাদেরকে পড়াইছিলাম, ল দিয়ে লুপিং। হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে কোন প্রক্রিয়ায়? উত্তর হচ্ছে লুপিং প্রক্রিয়ায়। হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে কোন প্রক্রিয়ায়? লুপিং। এবং তোমাদেরকে এটা পড়াইছিলাম, লুপিং এর বাংলা হচ্ছে আসলে হামাগুড়ি। লুপিং এর বাংলা হলো হামাগুড়ি। এক্ষেত্রে আর কি কিছু করার নাই, এই হচ্ছে লম্বা দূরত্ব। লুপিং এর এখানে বাংলাটা হচ্ছে হামাগুড়ি, ওভাবে আমরা চিন্তা করব। উত্তর হচ্ছে এখানে হামাগুড়ি। যদি আসলে এখানে এটা নিয়ে কিছু মতবিরোধ আছে, তোমরা ক্রাউডিং চিন্তা করতে পারো, এটা নিয়ে প্যাচ লাগানো যাবে না। ভেরি গুড, ইনশাল্লাহ উত্তর হচ্ছে হামাগুড়ি। এখন দেখো আরেকটা আছে সমারসল্টিং বা ডিগবাজি। ওটাতে কি করে? ওটা হচ্ছে হাইড্রার যদি পরীক্ষা সেভাবে কোনটা হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া, যদি এইটা আসে, এভাবে আসে যে কোনটা সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া, সাধারণ এবং দ্রুত, সদ, হ্যাঁ এটা মনে রাখবা, স দিয়ে সমারসল্টিং বা ডিগবাজি। স দিয়ে মনে রাখবা সমারসল্টিং বা ডিগবাজি। কোনটা হাইড্রা সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া? উত্তর হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। সদ সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া হচ্ছে সমারসল্টিং এবং ডিগবাজি। ঠিক আছে, ইনশাল্লাহ চলে আসার পরে, নেমাটোসিস্টের ভিতরে যে বিষাক্ত তরল পদার্থ থাকে তার নাম সবাই আমরা পারি। উত্তর হচ্ছে হিপনোটক্সিন। তোমরা জানো এটা বেসিক্যালি প্রোটিন এবং ফেনলের সমন্বয় তৈরি। ঠিক আছে? এবং এই ফেনলের অপর নাম কিন্তু কার্বলিক অ্যাসিড। খেয়াল রেখো, কার্বলিক ল দিয়ে মনে রাখবা। ফেনলের মধ্যে ল আছে, কার্বলিকে ল আছে। ঠিক আছে, এভাবে মনে রাখবা। এটা কখনো এভাবে পড়বা না যে কার্বনিক যেন না হয়। ঠিক আছে, তাহলে ফেনল হচ্ছে কার্বলিক। তোমরা জানো সাপ মারতে কিন্তু এই অ্যাসিডটা ইউজ করা হয়, খুব বিষাক্ত। এভাবে মনে রাখবা, ফেনলে ল আছে, কার্বলিকে ল আছে, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, ফেনলে ল আছে, কার্বলিকে ল আছে। এখন খেয়াল করে দেখো, এই যে হাইড্রার অনেক ধরনের নেমাটোসিস্ট আছে। তোমরা জানো যে 4 ধরনের নেমাটোসিস্ট আমরা পড়ি।
নেমাটোডাতে 23 ধরনের আছে, কিন্তু হাইড্রার মধ্যে 4 ধরনের আছে। এটা একটা ভালো এমসিকিউ। তাহলে এখন এই যে হাইড্রার 4 ধরন আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। প্রথমটা যেটা পেনিট্রেন্ট বা স্টিনোটিল, এটাই মূলত এই বিষটা ধারণ করে। বাকি তিনটার মধ্যে কিন্তু বিষ নাই। তাহলে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, তাহলে এই যে বিষটার কথা বললাম, এই বিষ কোথায় আছে? এই বিষ হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, তার মধ্যে আছে। ওকে, তাহলে বিষটা কোথায় আছে? স্টিনোটিল বা পেনিট্রেন্ট তার মধ্যে, বাকি দুটার মধ্যে নাই। ওকে, যারা পেরেছ ভেরি গুড। চলে আসে পরে, হাইড্রার কোন অংশে নিউরোসাইট কোষ বেশি থাকে? ভাই, হাইড্রার বেসিক্যালি নিউরোসাইট কোষ থাকে না কোথায়? বাকি সব জায়গায় থাকে, থাকে না কোথায়? থাকে না হচ্ছে পদতল বা পাদচাকতিতে। এই পদতলে হাইড্রা নিউরোসাইট থাকে না, বাকি সব জায়গায় থাকে। কিন্তু বেশি থাকে কোথায়? বেশি থাকে কোষিকাতে। কারণ এই কোষিকাতে বেশি আছে বলেই, কোষিকাতে বেশি আছে বলেই এই কোষিকাটা কাজে লাগায় সে শিকারকে বিদ্ধ করতে পারে, ধরে বিদ্ধ করে। ঠিক আছে, বোর্ডটা আমাকে অনেক প্যারা দেয়, বুঝছো? এই বোর্ডটা আমার অনেক জ্বালায় মাঝে মধ্যে। এই যে লিখা মাঝে মধ্যে এক জায়গা থেকে যে চলে যায়, খুব কষ্ট দেয় মাঝে মধ্যে। একটা বাজে কোম্পানি থেকে বোর্ডটা আমার অনেক আমাকে ধরাই দিছে। বাজে কোম্পানি বলবো না, ওরা বেশ ভালো মার্কেটিং করে, বাট আনফরচুনেটলি আমি ওই যে লোভ প্রলুব্ধ হয়ে এটা কিনে ফেলেছিলাম। কিনে ফেলার পরে এরপরে আমার বিশাল সমস্যা, এটা দিয়ে ক্লাস করতে গেলে আমি অনেক সমস্যার মধ্যে পড়ি। এই যে বারবার একবার লিখছি, লেখা চলে যায়, এদিকে দাগ চলে আসে, কি কি উল্টাপাল্টা নিজে নিজে কাজ করে মাঝে মধ্যে। হ্যাঁ, এই জন্য লোভে পরে আসলে কিছু করা যাবে না। ঠান্ডা মাথায় আমি অনেক মানে ফার্স্ট ডিসিশন নিচ্ছি এটা কেনার সময় বোর্ডটা। তো বোর্ড কেনার ডিসিশন নিচ্ছি আরো আগে, কিন্তু কোন ব্র্যান্ডেরটা কিনবো ওটা আমি ডিসিশন খুব দ্রুত নিছি। এবং আরো একটা ব্র্যান্ড ছিল যেটা খুবই ভালো ব্র্যান্ড। ওটা আমি তোমার যখন খবর নিচ্ছিলাম তখন ওই সময় ওই সপ্তাহে ছিল না। না, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস ওয়েট করা লাগতো। আমি ভাই ওয়েট করার পক্ষে ছিলাম না, মানে আমার তস্য ছিল না। ছিল কিনে ফেলবো, কিনে আমার পার্সোনাল বোর্ড থাকবে, ওটাতে আমি ক্লাস নিবো। হ্যাঁ, নিজের বাসায় একটা বোর্ড থাকবে, এটা একটা নিজের ভালো লাগে কাজ করে তখন, অনলাইন জগতে যখন পড়ানো শুরু হয় আর কি। তো ওই সময় আসলে তড়িঘড়ি করে বোর্ডটা কিনে ফেলি। আমাদের সৈকত ভাই সহ গেছিলাম, বাদল ভাই সহ গেছিলাম। হ্যাঁ, আমরা আসলে গিয়ে পরে আমরা বোর্ডটা কিনে আনি, এবং পরে আমি তো বাসায় কুমিল্লা নিয়ে আসি বোর্ডটা। এরপরে দেখা যায় এটার মধ্যে নানা ধরনের বিবিধ সমস্যা শুরু হয় এটার মধ্যে, বুঝছো? এটা মাঝে মধ্যে এই যে মূলত সমস্যা আসলে অন্য কিছু না, এটাই মেন সমস্যা, বা এগুলো ঠিক আছে, মাঝে মধ্যে লেখা হুট করে নাই হয়ে যায়। এটা সম্ভবত সফটওয়্যার রিলেটেড একটা ইস্যু বলে ধরে নেওয়া হয়। তো যাই হোক, সফটওয়্যার রিলেটেড ইস্যু তারা এখন পর্যন্ত সলভ করতে পারে নাই। চলে আসে এরপরে, নিচের কোনটা দ্বিস্তরী? একদম দুধভাত একটা প্রশ্ন। নিচের কোনটা দ্বিস্তরী? একদমই দুধভাত একটা প্রশ্ন। তোমরা জানো ভাই, দ্বিস্তরী হচ্ছে হাইড্রা। এটা হচ্ছে সহজ প্রশ্ন, মনে হয় পৃথিবীতে আর বাইলেন্স নাই। কোনটা দ্বিস্তরী? উত্তর হচ্ছে হাইড্রা। এবং তোমরা জানো হাইড্রার দুইটা লেয়ারের মাঝে মেসোডার্ম না থেকে মেসোগ্লিয়া থাকে। দুইটা স্তরের মাঝে থাকে মেসোগ্লিয়া। দুইটা স্তরের মাঝে কি থাকে? মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া 0.1 মাইক্রোমিটার পুরো, খুবই পাতলা, খুবই পাতলা, 0.1 মাইক্রোমিটার পুরো। এটা একটা গ্লু মানে আঠার মতো, মেসোগ্লিয়া। বুঝা গেছে? মেডিকেল সিটের লোভ করা যাবে না? না না নুসরাত, মেডিকেল সিটের লোভ তো করা যায়, করবাই ইনশাল্লাহ। লোভে পরে ইনশাল্লাহ পড়াশোনা তো করতে হবে। মানে মেডিকেল সিটের লোভ, মেডিকেল মেডিকেল তো ইনশাল্লাহ এটা একটা লোভের বিষয় অবশ্যই, কিন্তু লোভের চেয়ে আসলে বড় কথা, এটা আসলে টার্গেটের বিষয়। লোভ না, আসলে টার্গেট, একটা গোল, যে আমি মেডিকেল ইনশাল্লাহ পড়তে চাই, গোল। এই গোলের উদ্দেশ্যে পড়া। ঠিক আছে, হুট করে তুমি ভাবলা যে এখন তোমার আজকে রাতে বেলা মেসেজ দিল যে এই যে শোনো শোনো, আমাদের কোর্সে ভর্তি হলে মেডিকেল কোশ্চেন ফ্রি পাবা। আমাদের কোর্সে তুমি 8,000 টাকা দিয়ে ভর্তি হও, তুমি একদম মেডিকেল কোশ্চেন পুরো ফ্রি পেয়ে যাবা। এটা হচ্ছে লোভ। পরীক্ষা আগে রাতে তোমার কাছে বান্ধবী মেসেজ দিল যে এই 5 লাখ টাকা দিলে নাকি প্রশ্ন পাওয়া যায়, তুমি দিয়ে দিলা। এবার একটা প্রশ্ন ধরা দিল, তুমি সলভ করে গেলা, পরীক্ষা গিয়ে দেখলা ভুয়া প্রশ্ন। এটা হচ্ছে লোভ। বুঝা গেছে? লোভে পড়া যাবে না, টার্গেট সেট রেখে, গোল ঠিক রেখে ইনশাল্লাহ আগাইতে হবে, ওয়েট করতে হবে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে। আচ্ছা ফাইন, চলো সামনের দিকে আগাই। ঘাসফড়িং এর দেহে হ্যাপাটিক সিকা কয়টা? ভাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘাসফড়িং এর ম্যাক্সিমাম এমসিকিউ এর উত্তর হচ্ছে 6, যে ম্যাক্সিমাম কিছু 6, কিন্তু এই হ্যাপাটিক সিকার বেলায় এটা একটু আনকমন। হ্যাপাটিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া। 6 জোড়া, আমরা জানি 6 জোড়া মানে হলো 12টা। উত্তর হচ্ছে 12। হ্যাপাটিক সিকার সংখ্যা কত? 12টা। নিচের কোন কোষটি হাইড্রার এপিডার্মিসের অংশ না, মানে বাইরের দিকে থাকে না? ইন্টারস্টিশিয়াল কোষ বাইরের দিকে থাকে। ক্ষণপদীয় কোষ, এই যে দেখো, ক্ষণপদীয় কোষ ক্ষণপদ তৈরি করে, ক্ষণপদ তৈরি করার মাধ্যমে সে ভিতর থেকে কোনো কিছু ডাইজেস্ট করে, বা ভিতর থেকে কোনো কিছু তার ভিতরে ঢুকায়, যেটা ভিতরের পার্ট। বুঝা গেছে? এই যে ক্ষণপদ অল্প সময়ের জন্য এমিবার মতো
সে একটা ক্ষণপথ তৈরি করে, করে সে কোনো কিছুকে তার ভিতরে ঢুকাইতে বা বের করতে তার এটা কাজে লাগে। ক্ষণপদীয় কোষ মূলত তার ভিতরে থাকবে, বুঝে গেছে? ক্ষণপদীয় কোষ কই থাকবে? তার ভিতরে। ঠিক আছে, ওকে, চলে আসে সামনের দিকে। কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়? ভাই খুবই ইম্পর্টেন্ট, যকৃতে ইউরিয়া তৈরি হয় আমরা সবাই জানি অর্নিথিন চক্র। প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে যে অর্নিথিন চক্র কোথায় ঘটে? উত্তর যকৃতে। এবং যকৃতে ঘটা আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ডিএমিনেশন। ডিএমিনেশন, দুইটা বিক্রিয়া পাশাপাশি আছে, একটা হলো ডিএমিনেশন আর একটা হলো অর্নিথিন চক্র। দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিএমিনেশন আর একটা হচ্ছে অর্নিথিন চক্র, এবং দুইটাই কিন্তু ইউরিয়া তৈরি করে। ঠিক আছে, ওকে, তাহলে আবার নেক্সট প্রশ্ন উত্তর করো দেখি। শর্করা জাতীয় খাদ্য, উত্তর করো। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত, শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটা? উত্তর করো। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটা? ওকে, এবার খেয়াল করে দেখো, আমরা সবাই জানি শর্করা জাতীয় খাদ্য লিভারে জমা হয়, আমরা সবাই এটা মোটামুটি জানি যে আমাদের গ্লুকোজ গুলো যেগুলো এক্সট্রা আছে, শর্করা যেগুলো এক্সট্রা আছে, এগুলো সবাই গ্লাইকোজেন হিসেবে আমাদের যকৃতে এবং পেশিতে, দুই জায়গায় কিন্তু, বুঝছো? যকৃত প্লাস পেশি দুইটা জায়গায় জমা থাকে গ্লাইকোজেন হিসেবে। তাহলে গ্লুকোজ অতিরিক্ত যেগুলো আছে সেগুলো গ্লাইকোজেন হিসেবে কই জমা থাকে? উত্তর হচ্ছে যকৃত এবং পেশি, দুই জায়গায়, বুঝছো? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আসলে পেশিতেই আমরা বেশি ফোকাস করবো, পেশিতে মেলে জমা থাকে। এর পাশাপাশি হচ্ছে ইয়াতে তোমার যকৃতে। আচ্ছা, আমি একটু লাইভটা দেখে নিচ্ছি। ওকে, ফাইন, ভেরি ইজি কোশ্চেন এবং সবাই এটা পারো, আমি দেখতেছি অলরেডি 87 বছরও কয়েক স্টুডেন্ট মেস করতেছে, কমেন্ট করতেছে, ভেরি গুড। তারপর কোনটার উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? ভাই তোমরা সবাই জানো ইমালসিফিকেশন মানে হচ্ছে বড় বড় চর্বির টুকরাগুলো ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হবে, আমরা এটাকে বলি ইমালসিফিকেশন। এই বড় টুকরাগুলো ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হয়, বড় বড় চর্বির টুকরা, আমরা সবাই জানি এখানে লাগে পিত্তরস। পিত্তরসের যে পিত্ত লবণ, এই যে বাইল সল্ট বা পিত্ত লবণ, এখানে মূলত পিত্ত লবণ লাগে। তোমরা সবাই জানো বা হয়তো বুঝো যে পিত্ত রসে কিন্তু কোনো এনজাইম থাকে না। পিত্ত রস যেটা, বুঝছো, গল ব্লাডার থেকে যেটা বের হয়, পিত্তথলি থেকে যেটা বের হয়, এই গল ব্লাডার থেকে যেটা বের হয় পিত্ত রস, এই পিত্ত রসে কিন্তু মনে রাখবা, পিত্ত রসে কিন্তু নো এনজাইম, পিত্ত রসে কিন্তু কোনো এনজাইম থাকে না। পিত্ত রসে তাহলে কি থাকে? লবণ থাকে, পিত্ত লবণ থাকে। এই লবণগুলো দিয়ে মূলত বড় বড় চর্বির টুকরা ছোট ছোট হয়। এবং এই পিত্তরসটা কি অম্লীয় না ক্ষারীয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পিত্তরস হচ্ছে অবশ্যই ক্ষারীয়, খেয়াল রাখবা। ক্ষারীয় কেন? কারণ এর মধ্যে থাকে বাইকার্বনেট, এই যে। এবং এই পিত্তরস যেহেতু ক্ষুদ্রান্ত্রে নিঃসৃত হয়, এই জন্য কিন্তু ক্ষুদ্রান্ত্র হচ্ছে ক্ষারীয়। এই যে ক্ষুদ্রান্ত্র ক্ষারীয়, খুবই ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পিত্তরস কেমন হবে? পিত্তরস হচ্ছে ক্ষারীয়, বাইল সল্ট। হ্যাঁ, তোমরা কি ফার্স্টে এনজাইম দিছো? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। চলো সামনে দিয়ে আগেই। পিত্তরসে কোনো এনজাইম থাকে না। সবচেয়ে বেশি খাদ্য সার হবে এটা, সবচেয়ে বেশি খাদ্য সার শোষিত হয় কোথায়? খাদ্য শোষণ, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, বুঝছো? এই যে বললাম না বোর্ডের কোশ্চেন পিছনে এগুলো সলভ করতে হবে। এগুলো কখন করবা? মাঝে মধ্যে, যে গ্যাপে গ্যাপে করে ফেলবা, এখনই করে ফেলার আমি পরামর্শ দিব 1 তারিখের মধ্যে। সবচেয়ে বেশি খাদ্য সার শোষিত হয়, ভাই মনে রাখবা, জেজুনামের মধ্যে। সবচেয়ে বেশি খাদ্য সার শোষিত হয় কোথায়? উত্তর হচ্ছে জেজুনামে। সবচেয়ে বেশি খাদ্য সার শোষণ হয় কোথায়? খুব ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে জেজুনামে, ইনশাল্লাহ। নেক্সট, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? আমরা জানি বিভিন্ন এনজাইম বিভিন্ন কাজ করে, বিভিন্ন এনজাইম পরিপাকে অংশগ্রহণ করে, কিন্তু কোন এনজাইম আছে যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই মনে রাখবা। ব্যাকটেরিয়া ধ্বংস করে মূলত লাইসোজাইম। ব্যাকটেরিয়া ধ্বংস করে কোনটা? উত্তর হচ্ছে লাইসোজাইম। তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজ করে লাইসোজাইম। এবং লাইসোজাইম কিন্তু শুধুমাত্র আমাদের মুখের লালারসে আছে এমন না, চোখেও আছে। তাহলে আমাদের চোখের পানি, বুঝছো,
চোখের পানিতে কিন্তু লাইসোজাইম আছে, এই জন্য কোনো কেটে গেলে, ছোট কেটে গেলে, ঘা হলে চোখের পানি লাগাই দিলেও মোটামুটি কাজ হবে কিছুটা। চোখের পানি, লালারস, সাথে আরেকটা জায়গায় আছে বই দেখবে লেখা আছে নাসিকা। নাসিকা ঝিলের ভিতরে লিখছে, বাট ওটা বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না। তো আমরা এই দুইটাই বেশি ভালো করে মনে রাখবো। চোখের পানি এবং লালারস, লাইসোজাইম আছে। কি আছে? লাইসোজাইম। এবং লাইসোজাইমের কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। বুঝা গেছে? লাইসোজাইমের কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। ওকে, ইনশাল্লাহ সবাই পারতেছো, দেখে ভালো লাগতেছে। চলো সামনের দিকে দেখি। গ্লুকাগন। ভাই তোমরা জানো যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে: আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং মনে করো পিপি কোষ বা গামা কোষ বা পিপি কোষ। ওকে, 4 ধরনের কোষ থাকে। এই আলফা কোষ থেকে বের হয় গ্লুকাগন। বিটা কোষ থেকে বের হয় ইনসুলিন। ঘুরে ফিরে এই দুইটাই বারবার আসে, তাই না? খেয়াল করো, খুবই ইজি। যখন কারো ডায়াবেটিস হয়, মানে গ্লুকোজ বেড়ে যায়, ডায়াবেটিস যখন বলি ডায়াবেটিসের রোগী, মানে গ্লুকোজ বেড়ে গেছে। ওকে, যখন গ্লুকোজ বেড়ে যায়, এই গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিনের ইনজেকশন দেওয়া হয়। ইনসুলিনের কাজ হচ্ছে ইনসুলিন গ্লুকোজটাকে কমায়। ইনসুলিনের কাজ গ্লুকোজটাকে কমানো। আর গ্লুকাগন নামের মধ্যে গ্লুকোজ আছে, রাইট? তো গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন মূলত গ্লুকোজটা বাড়াবে, রক্তে গ্লুকোজ বাড়াবে। তাহলে নামের মধ্যেই কাজটা ভাইয়া লিখা আছে। তাহলে গ্লুকাগন কি করবে? গ্লুকোজ বাড়াবে। ঠিক আছে, তাহলে উল্টা কাজ করে, রাইট? আচ্ছা, তাহলে আমরা দেখি গ্লুকাগন রক্তে গ্লুকোজ কমায় না, এটা হবে না, বাড়াবে হবে। অগ্নাশয়ের ডেল্টা কোষ না, এটা বের হয় মূলত আলফা কোষ থেকে। একটা পলিপেপটাইড এনজাইম একটা ইনসুলিনের সাথে বিপরীত ভাবে সম্পর্কিত। এই যে উত্তর মিলে গেছে। আমরা এখানে তুমি 4টা অপশন পড়লেই পারফেক্টলি উত্তর পেয়ে যাবে, এটা নিয়ে ডাউট নাই। ইনসুলিনের সাথে একদমই অপোজিট। ইনসুলিন গ্লুকোজ কমায়, আর গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়। বুঝে গেছে? একদমই উল্টা। ইনসুলিন গ্লুকোজ কমায়, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো বারই এটা মেডিকেলে বা ডেন্টালে ইনশাল্লাহ চলে আসতে পারে। ইনসুলিন গ্লুকোজ কমায় আর গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়। ওকে, চলো এরপরের প্রশ্নটা দেখি। এরপরের প্রশ্নটা একটু আমরা সলভ করি। ইনসুলিনের সাথে শত্রুতা, হ্যাঁ, কোন এনজাইম অগ্নাশয়ে নাই? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অগ্নাশয়ে অনেকগুলো এনজাইম আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসে, অগ্নাশয়ের যেটা এনজাইম সবচেয়ে বেশি আসে ট্রিপসিন। এটা বেশি আসে, বুঝছো? এটা বেশি আসে পরীক্ষা, আমি বলে দিলাম। এবং তোমাদেরকে একটু বলে দেই, তোমরা সবাই জানো ট্রিপসিন মূলত আমিষ জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। আমিষ জাতীয় খাদ্য খুবই ইম্পর্টেন্ট, আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। এবং এই ট্রিপসিন কিন্তু শুরুতে নিষ্ক্রিয় থাকে, পরবর্তীতে সক্রিয় হয়। ট্রিপসিনকে সক্রিয় করার কাজটা করে এন্টারোকাইনেস। ট্রিপসিনকে সক্রিয় করে কে? উত্তর হলো এন্টারোকাইনেস। ট্রিপসিনকে সক্রিয় করে কে? উত্তর হচ্ছে এন্টারোকাইনেস। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ট্রিপসিনকে সক্রিয় করে, অ্যাক্টিভ করে কে? উত্তর হলো এন্টারোকাইনেস। এটা অনেকের ভুল হয়। আর মনে রাখবা পেপসিনোজেন, সেখান থেকে পেপসিন করে, মানে সক্রিয় করে। পেপসিনের সক্রিয়করণের কাজ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। তো বেসিক্যালি পেপসিনোজেন থেকে পেপসিন হয়, ঠিক আছে? ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হয়, যাক সেটা পরের কথা। কোন এনজাইম অগ্নাশয়ে নাই? অগ্নাশয়ে নাই মূলত টায়ালিন। এটা মূলত ভাই আমাদের লালারসের মধ্যে আছে। এই টায়ালিন মূলত লালারসে থাকে, শর্করা পরিপাককারী এনজাইম, শর্করাকে ভাঙে। আমরা এই জন্য এটাকে বলি স্যালাইভারি অ্যামাইলেস। কি বলি? স্যালাইভারি অ্যামাইলেস। অর্পিতা, রাকিব, তাসিন, জুয়েল, নিতু, নাইমা, নুসরাত, জাবা, হাবিব, ইভা, মোহনা, মাইশা, নাইমা। তো যারা যারা ক্লাসে কমেন্ট করছে হাবিব, তাদের সবাইকে আমি মোটামুটি দেখতেছি। মেহের, ভেরি গুড। ইভা, তোমরা সবাই বেশ ভালো পারতেছো ইনশাল্লাহ, ভেরি গুড। সবাই চেষ্টা করতেছো, এই চেষ্টাটা অনেক, ইনশাল্লাহ ভালো করবো আশা করি। লিভারের কোন লোবটি পিত্ত থলিসাযুক্ত থাকে? আমরা সবাই জানি লিভারের 4টা লোব আছে, ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। এর মধ্যে ডান লোব যেটা, রাইট লোব, এই যে রাইট লোব হচ্ছে সব উত্তর। মনে রাখবা, যকৃৎ থেকে যখন প্রশ্ন আসে সব ক্ষেত্রেই ডান খণ্ডটাই উত্তর হয়। তাহলে মনে রাখবা, আমাদের যকৃতের বা লিভারের সবচেয়ে বড় খণ্ড কিন্তু এই ডান খণ্ড, এবং এই খণ্ডের সঙ্গেই লাগানো থাকে পিত্তথলি, এবং এটাই কিন্তু সবচেয়ে বড়। সো এই যকৃৎ থেকে যদি কোনো প্রশ্ন আসে, যকৃতের কোন খণ্ড সবচেয়ে বড়, বা যকৃতের কোন খণ্ডের নিচে পিত্তথলি থাকে,
বুঝবা উত্তর হবে অলওয়েজ ডান খণ্ড। ঠিক আছে, উত্তর হবে অলওয়েজ ডান খণ্ড। রেগুলার ক্লাস ইনশাল্লাহ শুরু হবে 5 তারিখ। হ্যাঁ, 5 তারিখ ইনশাল্লাহ শুরু হবে। আমরা 2 তারিখ ইনশাল্লাহ ওরিয়েন্টেশন হবে। 2 তারিখ থেকে ইনশাল্লাহ মোটামুটি তোমরা একটা বেশ ভালো ধারণা পাবা। ইনশাল্লাহ 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। বুঝা গেছে? ওকে। আর যারা 26 ব্যাচের আছো, 26 ব্যাচের প্রি মেডিকেলের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 15 তারিখ থেকে, 15 সেপ্টেম্বর থেকে। আর যারা 24 ব্যাচের সেকেন্ড টাইমার বা 25 ব্যাচের আছো, তোমাদের ইনশাল্লাহ একদম সুন্দর রুটিন তোমরা ইনশাল্লাহ 2 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস ইনশাল্লাহ পাবা। এবং সেই রুটিন ধরে ইনশাল্লাহ আমরা পুরো আমাদের সবগুলো চ্যাপ্টার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সুন্দর প্ল্যান ইনশাল্লাহ পাবা। ওখান থেকে তুমি তোমার প্রিপারেশন শুরু করতে পারবা। হাসান রাকিব, ওকে, নাম নিলাম। ঠিক আছে, নিচে কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? খুবই ভাইটাল কোশ্চেন, তোমরা জানো এগুলো সহজ প্রশ্ন। আমরা জানি ভিটামিন পানিতে, পানি মানে ওয়াটার, পানিতে দ্রবণীয়, ওয়াটার মানে WBC। পানিতে দ্রবণীয় হচ্ছে 2টা ভিটামিন, একটা ভিটামিন বি, একটা ভিটামিন সি। তাহলে কোন 2টা ভিটামিন পানিতে দ্রবণীয়? ওয়াটার, পানি মানে ওয়াটার, আমরা WBC সবাই জানি। তো WBC দিয়ে মনে রাখতে পারবো ওয়াটার মানে BC, এই যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। আর বাকি যে এই ভিটামিন গুলো আছে A, D, E, K, এরা বেসিক্যালি চর্বিতে দ্রবণীয়। A, D, E, K এরা মূলত চর্বিতে দ্রবণীয়। ঠিক আছে, এই যে দেখো হুট করে কোত্থেকে দাগ চলে আসছে, এটা মাঝে মধ্যে বুঝতে যাবে। নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? দেখো খেয়াল করো, বলছিলাম না এই অগ্ন্যাশয় থেকে সবচেয়ে বেশি কমন যে প্রশ্নটা আসে, বলছিলাম বলো, একটু আগে পড়েছি না, এই যে দেখছো সবসময় এটাই বেশি আসে, ট্রিপসিন। আমি দেখছি এর আগেও অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে, কোন এনজাইমটা অগ্ন্যাশয় রসে বিদ্যমান, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসে। দেখি তোমরা আমাকে সবাই উত্তর করবা, যারা ক্লাসে আছো সবাই করতেই হবে, নাহলে বুঝবো যে বুয়া সবাই, যারা উত্তর করতে পারবে না। অগ্ন্যাশয় রসে এই যে ট্রিপসিনের কথা বললাম, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হয়। বলতে হবে এটাকে সক্রিয় করে কে? এই ট্রিপসিনটা যে হয়েছে না, সক্রিয় হওয়ার পর তো হয়েছে, আমাকে বলতে হবে সক্রিয় করছে কে। লাইভ ক্লাস একসাথে হবে, লাইভ ক্লাস সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সবাই লাইভ ক্লাস একসাথে, সিঙ্গেল ক্লাস। এবং ক্লাস তো একদম মেইন স্টাইলে ইনশাল্লাহ, ক্লাস সবারটাই সেম স্টাইলে, কিন্তু মেন্টরশিপ আলাদা, গাইডলাইন আলাদা, সবকিছু আলাদা। উত্তর হচ্ছে এন্টারোকাইনেস। টিপসিন লিখতে বলে নেই, গড়ের ডিম বলতেছে, টিপসিন বলে নেই, বলছি ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে। আচ্ছা, হয়তো আমার এখানে কমেন্ট দিয়ে দিতে আসে, সরি এটা, আমি সরি, এটা আসলে অনলাইনের বৈশিষ্ট্য, সরি। ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করতেছে, সক্রিয় করে কে? উত্তর হচ্ছে এন্টারোকাইনেস, উত্তর হচ্ছে এন্টারোকাইনেস। 24 ব্যাচের সেকেন্ড টাইমার তুমি ইনশাল্লাহ মেয়ে ট্রুপসের ফার্স্ট টাইমের ব্যাচে ভর্তি হতে পারো, সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই, একটাতে ভর্তি হলে হয়েছে। ঠিক আছে, বা তুমি মূলত যেহেতু সেকেন্ড টাইমার, মেরি ট্রুপস সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি হবা, বন্দিপাঠশালা.com-এ গেলে সেকেন্ড টাইম ব্যাচে গিয়ে ইনশাল্লাহ এনরোল করতে পারবা। তো ফার্স্ট টাইমেও এনরোল করতে পারো, সব জায়গায় প্রোমো কোড কিন্তু সেম, ডিএমসি 1700। ফার্স্ট টাইমার যে গ্রুপটা আছে, হ্যাঁ, ফার্স্ট টাইমার কোর্সে ডিএমসি 1700, এই প্রোমো কোডটা ইউজ করলে 1700 টাকা ডিসকাউন্ট পাবা। আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে প্রোমো কোডটা আমি ভুলে গেছি এই মুহূর্তে হঠাৎ করে, আবার সমস্যা নাই, তোমরা ওটাতে বা বন্ধুদের সাথে পেজে নক করতে পারো, বা একটু আমার পোস্ট দেখে নিতে পারো, আমি বলে দেবো ইনশাল্লাহ। ওকে, এন্টারোকাইনেস, ভেরি গুড, ভেরি গুড। চলে আসার পরে অন্ত্রে কোন স্তরে গবলেট কোষ থাকে? ভাই মনে রাখবা, যত প্রকারের কোষের কথা বলবো বা যত রকমের, ধরো আমি বললাম যে পাকস্থলী কোন স্তরে চিফ কোষ থাকে, জয় বলি এরকম কোষগুলো কোন স্তরে থাকে, মনে রাখবা উত্তর একদম ফিক্স, সকল কোষই একদম ভিতরের স্তর, ভিতরের লেয়ার, একদম ভিতরের লেয়ার নাম হচ্ছে মিউকোসা। তো মনে রাখবা যে এটা শুধু অন্ত্রের বেলায় না, যে কোনো কিছু পাকস্থলী টাকস্থলী সবার বেলাতেই, যে কোনো কোষ, বুঝছো? ধরো বললাম যে ভিলাই কই থাকে, হ্যাঁ, ভিতরের দিকে ভাঁজ, এরকম যা ভাঁজ বা কোষ এরকম যেগুলো আছে সবগুলাই ভিতরের লেয়ারে মিউকোসাতে, এটা নিয়ে কোনো ডাউট নাই। যেমন ক্ষুদ্রান্ত্রের মধ্যে এরকম ভিলাই থাকে, অভিক্ষেপ থাকে, এটা কই? হ্যাঁ, কি ব্যাপার, কাহা গয়া, দেখছো? এই লো অবস্থা, যে এই হচ্ছে হঠাৎ করে ভূতে ধরে এই বুটটাতে, শয়তানের আসর আছে, কই এলো, যাক। এই যে দেখো, এই হচ্ছে এই এরকম ক্ষুদ্রান্ত্রের ভিতরের দিকে এরকম ভিলাই থাকে, ভিলাই থাকে। এটা আমরা কিভাবে মনে রাখবো জানো? ভিক্ষুক দিয়ে, ভিক্ষুক ভিক্ষুক মানে ভিলাই থাকে ক্ষুদ্রান্ত্রে। এবং দেখো খেয়াল করে দেখো, কিরে আবার দাগ দুইটা হয়ে গেছে, বুঝলাম না কাহিনীটা। এই যে ভিলাই থাকে, ভিক্ষুক দিয়ে মনে রাখবো, যে দেখছো কাহিনীটা, এই যে ভিক্ষুক দিয়ে, তোমার তো মনে মজা লাগতে, যে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করো, ভিলাই এই কি রে ভাই, এটা ব্যাকবোনের বোর্ড, ব্যাকবোন, ব্যাকবোন একটা কোম্পানি আছে তাদের বোর্ড। ভিলাই হচ্ছে কিউ দিয়ে মনে রাখবো ক্ষুদ্রান্ত্র, কি যে ক্ষুদ্রান্ত্র, তাহলে ভিলাই থাকে কোথায়? ক্ষুদ্রান্ত্রে। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবং এটা সবাই কিন্তু মিউকোসা লেয়ার, এই যে সবাই মিউকোসা, সবাই মিউকোসা লেয়ারের অংশ। হ্যাঁ, মজা নিতেছ তোমরা না? ঠিক আছে, নাও নাও, তোমাদের দিন। তাহলে এই কোষগুলো সবাই থাকে ভিতরের লেয়ারে, ভিতরের লেয়ার হচ্ছে মিউকোসা। আর সাব মিউকোসা, কি রে, মিউকোসা আর সাব মিউকোসা, এটার মধ্যে থাকে, মনে রাখবা, সবাই লিখে রাখো, রক্তনালী এবং স্নায়ু। রক্তনালী এবং স্নায়ু এরা থাকে সাব মিউকোসের স্তর। দেখো রক্তের ত গায়েব হয়ে গেছে, কথা, রক্তনালী ও স্নায়ু এগুলো থাকে সাব মিউকোসের স্তরে। ওকে, তাহলে সাব মিউকোসে থাকবে রক্তনালী এবং স্নায়ু। চলে আসার পরে এনজিওপ্লাস্টি করলে কি হয়? তোমাদের রক্ত অধ্যায় একটা টপিক আছে এনজিওপ্লাস্টি। ডক্টর আন্দ্রেস গ্রয়েনজিগ এটা আবিষ্কার করছে। এটা কাহিনী কি? এটা হচ্ছে বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই, বড় কোনো অস্ত্রোপচার নাই যে হার্ট মার্ট কেটে খুলে এরপর অস্ত্রোপচার করবে, এমন না। বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই এই যে এই ছোট ছোট ধমনির কোন একটা ব্লক সরানোর যে প্রক্রিয়া, এটাকে বলে এনজিওপ্লাস্টি। তো ব্লক সরাই দিলে কি হবে? যে তোমার সরু ধমনী সেটা প্রশস্ত হবে। খুবই সিম্পল অ্যান্সার। তুমি যদি ব্লক সরাই দাও কি হবে? সরু ধমনী গুলা প্রশস্ত হবে। তো এটা হচ্ছে বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই ধমনীর ব্লক বা ধমনীর রুদ্ধতা সরানোর প্রক্রিয়া, সরু ধমনীকে প্রশস্ত করার প্রক্রিয়া। বুঝা গেছে? ভাই যে খারাপ বোর্ড দিবে তার খারাপ বলবো না স্যার? আমি কি যে আমার বোর্ড, ভাই আমি টাকা দিয়ে কিনছি যেটা, নাকি আমি কি এটা মাগনা নিচ্ছি নাকি স্পন্সর? স্পন্সর তো না যে ভাই আপনাকে স্পন্সর করছে, এমন তো না। 4,40,000 টাকা দিয়ে আল্লাহর রহমতে এই বোর্ডটা কিনছি, একটা হিউজ অ্যামাউন্ট, তাই না? তাহলে এই বোর্ডে যদি কোনো ঝামেলা হয়, এই বোর্ডটা যদি এরকম ডিস্টার্ব করতে থাকে, হ্যাঁ, যদি এটা বেশ ভালো সময় হয়েছে এবং শুরু থেকেই আমার ঝামেলা, তারাও জানে আমিও জানি, এর আগে আমি কয়েকবার ভিডিও করে রাখছি, আমার বিভিন্ন ক্লাসের মধ্যে আছে। তো একটা বিশাল একটা অ্যামাউন্ট খরচ হয়েছে না আমার, বলো? এবং এই বোর্ড দিয়ে কিন্তু আমি ম্যাক্সিমাম ফ্রি ক্লাস নেই, তোমরা দেখবা ম্যাক্সিমাম ফ্রি ক্লাস এই বোর্ড দিয়ে নেই। তোমার আমার আমার ইউটিউব চ্যানেলে বলো, এখানে বলো, এত কষ্ট করে একটা বোর্ড কিনছি, বোর্ডে যদি ঝামেলা করে, ডিস্টার্ব করে, ঠিক আছে, তাহলে আমি এটার কথা বলবো না? বলেন। ওকে, থাক। চলো সামনে যাই। কোন কোষ হেপারিন তৈরি এবং নিঃসরণ করে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা একটা পেইড কোশ্চেন। এটা মানে একটা প্রতিবারের একটা কমন মেডিকেল বা ডেন্টাল যে কোনো এক জায়গাতে ঘুরে ফিরে চলে আসে। হেপারিন তৈরি করা হচ্ছে ভাই বেজোফিলের কাজ, খুবই ইম্পর্টেন্ট। বেজোফিল একই সাথে হেপারিন তৈরি করে, হিস্টামিনও তৈরি করে। এবং মনে রাখবা, হেপারিন বেসিক্যালি রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এই হেপারিন আছে বলেই রক্ত তোমার শরীরের মধ্যে দিয়ে খুব ইজিলি স্মুথ ভাবে চলাচল করে, জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধতে দেয় না। ওকে, ওকে, ইনশাল্লাহ। তাহলে হেপারিন তৈরি এবং নিঃসরণ করা কোনটার কাজ? উত্তর হচ্ছে বেজোফিলের কাজ। বেজোফিল মূলত হেপারিন তৈরি করে এবং নিঃসরণ করে, এবং হেপারিন মূলত রক্ত জমাট বাঁধতে দেয় না। এটা পরীক্ষা বারবার আসে, কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? উত্তর হচ্ছে হেপারিন, খুব ইম্পর্টেন্ট। পেসমেকারের কাজ কোনটা? আমরা সবাই জানি পেসমেকার বেসিক্যালি আমাদের হার্টের গতি বৃদ্ধি করে, হার্টটাকে কন্ট্রোল করে, সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দনের ধীর গতি নিয়ন্ত্রণ করে। পেসমেকার আসলে যখন মনে করো পেস মানে কি, গতি, গতি তৈরি করে। এবং আমরা সবাই জানি পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে? প্রাকৃতিক পেসমেকার কোনটা? প্রাকৃতিক পেসমেকার হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। আর কৃত্রিম পেসমেকার হচ্ছে এট্রিও, সরি, কৃত্রিম না, সংরক্ষিত পেসমেকার হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। হ্যাঁ, এবং এক্ষেত্রে ইনশাল্লাহ ভালো করে মনে রাখবা যে ভাই, প্রাকৃতিক যদি এই সাইনোএট্রিয়াল নোড ঠিক মতো কাজ না করে, এট্রিওভেন্ট্রিকুলার নোড কিছুটা সাপ্লাই দেয়, তারপরে যদি এটাও ডিস্টার্ব করে, তখন আমাদেরকে কিন্তু কৃত্রিম পেসমেকার ইউজ করতে হয়। এবং সেই কৃত্রিম পেসমেকারের মধ্যে কিন্তু লিথিয়ামের ব্যাটারি ইউজ করা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় এবং এটার মেয়াদ 7 থেকে 10 বছর, এরপরে চেঞ্জ করতে হয়, 7 to 10 years। ওকে, দেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। কৃত্রিম পেসমেকারে আমরা কোন ধরনের ব্যাটারি ইউজ করি? লিথিয়াম ব্যাটারি।
ওকে, সো যে লিথিয়াম ব্যাটারি, এটা কিন্তু খেয়াল করবে, এখানে তোমাদের অনেক সময় ভুল হবে। অনেক সময় তোমাদেরকে এই জায়গাতে লিথিয়ামের জায়গায় লিথিয়াম আয়ন দিয়ে দিবে, বুঝছো? এটা কিন্তু লিথিয়াম আয়ন হবে না, শুধুমাত্র লিথিয়াম আয়ন কখন হয়, যেগুলোকে চার্জ দেওয়া যায়। তুমি হার্টের রেটে চার্জ দিতে পারবা, যে কারেন্টের সামনে কি দাঁড়িয়ে থাকতে পারবা? পারবা না। চার্জ দিতে পারবা মোবাইল ফোনকে, চার্জ দিতে পারবা ল্যাপটপকে, ওগুলোর মধ্যে হয় লিথিয়াম আয়ন। তো যেগুলোকে তুমি চার্জ দিতে পারবা, চার্জ দেওয়া যায়, ওগুলোর মধ্যে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। আর চার্জ দিতে না পারলে শুধু লিথিয়াম। ঠিক আছে, ইনশাল্লাহ। প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? আমরা সবাই পারি, বাচ্চা প্রশ্ন। ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, আমরা জানি এটা রক্ত তঞ্চনে হেল্প করে, এবং আমাদের রক্ত তঞ্চনে যে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে তার মধ্যে প্রথমটাই হচ্ছে ফাইব্রিনোজেন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে প্রথম ক্লটিং ফ্যাক্টর। তোমরা জানো ফুল পরে টুপ করে এটা দিয়ে আমরা পড়ি। প্রথম যে ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ক্লটিং ফ্যাক্টর, এটার নামই হচ্ছে ফিব্রিনোজেন। ঠিক আছে, ফ্যাক্টর। আচ্ছা, এই ক্লাসের পিডিএফটা কিভাবে পাওয়া বলো তো, কিভাবে দিতে পারি তোমাদেরকে, বলো? এই ক্লাসের উপরে ইনশাল্লাহ ড্রাইভ লিঙ্কে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের ক্যাপশনে পরবর্তী এডিট করে দিয়ে দিব, খেয়াল রেখো। নিচে কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? ভাই, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে যখনই চর্বি জমে ধমনীর এটা ব্লক হয়ে যাওয়া শুরু করে, এটি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। চর্বি টর্বি জমে ব্লক হওয়া শুরু করছে, এবং এটা বেসিক্যালি এলডিএল এর কারণে হয়। এলডিএল যখন বাড়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। মনে রাখবা, এলডিএল কিন্তু খারাপ, এলডিএল বাড়াটা কিন্তু খারাপ, কিন্তু এইচডিএল হচ্ছে ভালো। এটা মনে রাখবা, এইচডিএল হচ্ছে ভালো, এবং এটা মেয়েদের বেশি থাকে, স্ত্রীদের শরীরে, ফিমেল বডিতে এটা বেশি থাকে। ঠিক আছে, এইচডিএল বেশি থাকে, পুরুষদের এলডিএল বেশি থাকে, এজন্য পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, পারছো এটা? ভেরি গুড। তাহলে পুরুষদের, যারা এখানে ছেলে আছো, ওদের কিন্তু এই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, কিন্তু যারা মেয়ে আছে ওদের ক্ষেত্রে এটা একটু সুবিধা। রক্ত হচ্ছে কিছুটা, আমরা সবাই পারি ভাই, এটা বাচ্চা প্রশ্ন। রক্তের পিএইচ আমরা সবাই জানি কত, 7.4। আমরা সুন্দর করে লিখলে 7.35 থেকে 7.45, রাইট? এটা 7 এর উপরে গেলে আমরা জানি ক্ষার, তাই না? তো এটা সামান্য ক্ষারীয়, এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, সামান্য ক্ষারীয়। যদি রক্তের পিএইচ এই 7.45 এর চেয়ে যদি পিএইচ এর মানটা বড় হয়, আমরা এটাকে বলি অ্যালকালোসিস। অ্যালকালোসিস মানে বেশি ক্ষারীয় হয়ে যাওয়া, ক্ষার। যদি সেটা 7 এর চেয়ে কম হয়, তখন আমরা তাকে বলি অ্যাসিডোসিস। এটা মেডিকেল একবার আসছিল। তাহলে খেয়াল রাখবো, যদি 7.45 এর চেয়ে বেশি হয় আমরা এটাকে বলবো অ্যালকালোসিস, 7.7 এর চেয়ে কম হলে আমরা বলবো অ্যাসিডোসিস। সহজ প্রশ্ন। ভ্রূণে লোহিত কণিকা সমূহ নিম্নের কোথায় তৈরি হয়? খুবই সহজ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আরবিসি তৈরি হইতো মূলত মেইন জায়গা হচ্ছে প্লিহাতে। কিন্তু তুমি যখন পরিণত হয়েছো বা অ্যাডাল্ট হয়েছো, বা তোমার জন্মগ্রহণের কিছুদিন পর থেকেই এই প্লিহাই মূলত আরবিসি ভাঙে হচ্ছে প্লিহাতে। তাহলে উল্টা কাজ করে, রাইট? যেই প্লিহা আগে তোমার জন্য আরবিসি তৈরি করতো, এখন সেই প্লিহাই আরবিসি ভাঙে। ওকে, এবং এই জন্য এই প্লিহাকে বলা হয় লোহিত রক্তকণিকা বা আরবিসির কবরস্থান। এবং একই সাথে এটার মধ্যে বেশ ভালো পরিমাণে রক্ত জমা থাকে, কিছুক্ষণ সঞ্চিত থাকে। এই জন্য প্লিহাকে আরেকটা ভাবে ডাকা হয়, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভয়ার, ব্লাড ব্যাংক নামেও ডাকা হয়। প্রায় 300 ঘন সেন্টিমিটার বা 300 মিলিলিটার রক্ত এর মধ্যে জমা থাকে, তো এটাকে এই জন্য ব্লাড ব্যাংক বলা হয়। প্লিহা থেকে প্রশ্ন আসলে এগুলি সাধারণত আসতে পারে, এর বাইরে আসার সম্ভাবনা কম। তাহলে এই প্লিহা পরিণত অবস্থায় আরবিসি কে ভাঙলেও ভ্রূণ অবস্থায় আরবিসি মূলত তৈরি হয় কোথায়? প্লিহায়। উল্টা, যে প্লিহা আগে আরবিসি তৈরি করতো, সেই পরিণত অবস্থায় প্লিহা আরবিসি কে ভাঙতেছে, খেয়াল রাখবা। ওকে, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? বাচ্চা প্রশ্ন। সাইনোয়েট্রিয়াল নোটকে আমরা বলি পেসমেকার, ইউ অল নো দিস। প্রাকৃতিক পেসমেকার। আর সংরক্ষিত যদি উচ্চারণ করে, মানে লিখে দেয়, তখন উত্তর হবে এট্রিওভেন্ট্রিকুলার নোট। ওকে, এটা ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে। ফুসফুসের আবরণকে কি বলে? একদম বাচ্চা সহজ কোশ্চেন, তোমরা সবাই জানো ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা, তাই না? এবং গ্লিসন্স ক্যাপসুল এটা বেসিক্যালি যকৃতের আবরণী, তোমরা সবাই জানো যকৃতের আবরণীকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল। পেরিকার্ডিয়াম তো হৃৎপিণ্ড, এটা সবাই পারে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ডায়াফ্রাম হচ্ছে আমরা সবাই জানি মধ্যচ্ছদা, আমাদের বক্ষ গহ্বর, মানে উপর থেকে পেট, উদর গহ্বরকে আলাদা করছে মাঝখানে ডায়াফ্রাম।
খুবই ইম্পর্টেন্ট, ডায়াফ্রামের সাথে সংশ্লিষ্ট স্নায়ুর নাম হলো ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক নার্ভ। এটা পরীক্ষায় আসে যে ফ্রেনিক স্নায়ু কোথায় সরবরাহ করে, উত্তর হচ্ছে ডায়াফ্রাম। খুবই ইম্পর্টেন্ট। ফ্রেনিক দিয়ে তুমি যা পাবা, উত্তর হচ্ছে ডায়াফ্রাম। ফ্রেনিক দিয়ে যা পাবা, উত্তর হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা? ইনশাল্লাহ। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? খুবই ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন। দেখো, হিমোগ্লোবিন, হিম মানে হিমের মধ্যে তোমরা জানো লোহা থাকে, আয়রন থাকে, যেমন রক্ত লাল। গ্লোবিন হচ্ছে আমিষ। এই আমিষের মধ্যে NH2 মূলক আছে, এই NH2 মূলকে যুক্ত হয়, এই NH2 মূলকে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে এই আমিষের মধ্যে আমরা সবাই জানি আমিষের মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমিষের মধ্যে অবশ্যই NH2 মূলক আছে, আর এই NH2 মূলকের সঙ্গে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। খুবই সহজ এবং ভালো প্রশ্ন। ঠিক আছে, শেষ। এই হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ রোল হচ্ছে, তোমরা সবাই জানো, অক্সিজেন পরিবহন করা। এবং একটা হিমোগ্লোবিন যে বলি আমরা, সেখানে মূলত 4টা আমিষের চেইন আছে, বুঝছো? সেখানে মূলত 4টা আমিষের চেইন আছে। তো 4টা চেইন যেহেতু আছে, প্রত্যেকটা চেইনে একটা করে অক্সিজেন ক্যারি করে, সেই হিসেবে মোট 4 অণু অক্সিজেন ক্যারি করে। সেই হিসেবে মোট 4 অণু অক্সিজেন একটা হিমোগ্লোবিন বহন করতে পারে। এবং এই যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়, এটাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন। এটা খুবই শিথিল একটা যৌগ, যখন দরকার হবে ভেঙে যাবে। অক্সি হিমোগ্লোবিন। এবং অক্সিজেনের ম্যাক্সিমাম কিন্তু এই অক্সি হিমোগ্লোবিন হিসেবেই পরিবাহিত হয়। ঠিক আছে। অন্তঃশোষণ, কোষের ভিতরে যেটা হয়, তাই না? এবং এটা দেখো, কোষ এবং রক্তে সংযুক্ত হয়। আসলে কিন্তু মোটামুটি সত্যি বলা চলে, কারণ কোষের মধ্যে তো হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। বহিঃশোষণ কোনটা? বহি মানে যেটা আমরা এক্সচেঞ্জ করি, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটাকে বলে বহিঃশোষণ। আর অন্তঃশোষণ হচ্ছে এটা ভিতরে হচ্ছে, খেয়াল করে দেখো, কোষ এবং রক্তের ভিতরে। ওকে, নেক্সট, আমরা জানি কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, এটা কিন্তু অন্তঃশোষণ। এই যে নির্দিষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাহলে এখানে দুইটাই সঠিক। তো যেটা আসলে সারা উত্তর নিয়েছে, এটা বলা হচ্ছে না সারা আসলে কোনটা উত্তর নিয়েছে, ওইটা আসলে উত্তর হবে। নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হবে, এনজাইম দ্বারা প্রভাবিত হয় না, ভৌত রাসায়নিক প্রক্রিয়াও না। তাহলে উত্তর হচ্ছে A আর B, যে কোনো একটা দাগালেই। সারারা কোনটা নিচ্ছে আমরা জানি না। দুইটা উত্তর আসলে কখনোই মেডিকেলে না দাগানোই ভালো, এটা মনে রাখবা। চেষ্টা করবো অলওয়েজ একটা উত্তর দেওয়ার জন্য, এবং এই একটা উত্তরই আসলে সারা কাউন্ট করে, এবং যেটা দাও আল্লাহ ভরসা। যদি এরকম একদম ডাবল প্রশ্ন থাকে আর না দাগালেও সমস্যা নেই, না দাগালেই ভালো, কারণ আবার ওই মাইনাস মার্কিং হওয়ার চান্স থাকে তো কনফার্ম, সেই জন্য। চলে আসলাম এটা, এলভিলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? আমরা সবাই জানি এলভিলাসের মধ্যে ধরো অক্সিজেনের চাপ থাকে মনে করো 104 মিলিমিটার মার্কারি, আর রক্তের মধ্যে অক্সিজেনের চাপ থাকে মনে করো 40 মিলিমিটার মার্কারি। সো ডেফিনেটলি এখানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন প্রবেশ করবে। এই ব্যাপন প্রক্রিয়া, এই ব্যাপন মানে হচ্ছে ডিফিউশন। এই যে ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ভিতরে প্রবেশ করতেছে এলভিলাস থেকে রক্তে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন। এখানে কোনো শক্তি লাগে না, এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, কারণ ব্যাপন অটোমেটিক হয়, কোনো শক্তি দিয়ে করতে হয় না। ওকে, তাহলে ডিফিউশনের মাধ্যমে এলভিলাস থেকে রক্তনালীতে অক্সিজেন পরিবাহিত হচ্ছে। প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটা আসলে এখানে নাই, ভুল আছে, বুঝছো? এটা হয়তো বা স্যাররা এটাকে উত্তর ধরে আগাচ্ছিলেন। বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে মূলত 0.04%। তো এটা 0.4 না নাই, তো এই জন্য না দাগানোই ভালো। তবে যদি কেউ দাগাইতে চাইতে, তাহলে এটা আমি বলতাম, যেহেতু মানে স্যাররা আসলে এখানে কোনোটাই তো এর সাথে কাছাকাছি নাই, স্যাররা হয়তো বা এটাকে চিন্তা করেই এটা দিছিলেন অপশনটা, হয়তো বা কোনো কারণে জিরোটা বাদ চলে গেছে বা দেখেন নাই। কিন্তু আমি মোটামুটি শিওর ওই প্রশ্নে একদম দেখবা এটাকেই উত্তর ধরে অ্যান্সার করা হয়েছে, আশা করি। অ্যান্সার তো আগে রেডি হয়, তাই না, প্রশ্নের সাথে সাথে। শ্বাসতন্ত্রে কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? একদম বাচ্চা প্রশ্ন। গ্যাসের বিনিময় হয়, আমি একটু আগে তোমাকে দেখাইছি, গ্যাসের বিনিময় হয় মূলত এলভিলাস। এই যে এলভিলাস থেকে, এলভিলাসের মধ্যেই গ্যাসের আদান প্রদান হয়, বিনিময় হয় এলভিলাস। এবং এই যে আদান প্রদান হয়, বিনিময় হয়, এই জন্যই এই এলভিলাসের প্রাচীরটা অনেক বেশি পাতলা হইতে হয়। এই পাতলা হওয়ার জন্যই এলভিলাসের প্রাচীরে মূলত থাকে স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম। তো আইসাকার হওয়ার সুবিধা কি জানো? দেখছো কাহিনীটা? যাও, আইসাকার লিখছি, দাগ হয়ে গেছে দিকে, কি বুয়া। দেখো, স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম, খেয়াল করে দেখো। আইসাকার হওয়ার সুবিধা হচ্ছে এরকম, এই এরকম এরকম হওয়ার কারণে এগুলো অনেক পাতলা থাকে। সো এগুলোর মধ্য দিয়ে ইজিলি চাইলেই আদান প্রদান সম্ভব।
যদি আইসাকার না হয়ে মনে করো কলামনার হইতো, এরকম এরকম হইতো, তাহলে অনেক বড় না, তাহলে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আদান প্রদানটা সহজ হইতো না, আদান প্রদান সহজ হইতো না। সেই জন্য এগুলো না না থেকে বরং আইসাকার থাকে, স্কোয়ামাস, তার কারণে আদান প্রদানটা সহজ হয়। বুঝছো? একই ঘটনা কিন্তু রক্তের কৌশিক জালিকা আছে না, রক্তের কৌশিক জালিকা, ওর জন্য কিন্তু ঠিক সেম একই ঘটনা। রক্তের যে কৌশিক জালিকা, এটার প্রাচীর অনেক পাতলা থাকে, কারণ এর আদান প্রদান করতে হয় বিভিন্ন বস্তু। ঠিক আছে, এই অনেক পাতলা থাকে, এই জন্য এর মধ্যেও আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। সৌরভ, মিনি টিউবস এর ম্যাটেরিয়ালস যদি অর্ডার করে থাকো ইনশাল্লাহ নেক্সট সেপ্টেম্বর ফার্স্ট উইক ইনশাল্লাহ পেয়ে যাবো। প্রশ্বাসিত অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড প্রশ্বাস বায়ু থেকে থাকে। ভাই প্রশ্বাস বায়ু মানে কিন্তু আমরা যে বাতাসটা গ্রহণ করি, তাই না? এই বাতাস মানে প্রকৃতির এই যে বাতাসটা আছে, বায়ুমণ্ডল যেটা আছে, এই বাতাসটা আমরা গ্রহণ করি, রাইট? এই বাতাসের মধ্যে কি কার্বন ডাই অক্সাইড নাই? আছে। তোমরা কেমিস্ট্রি যদি অধ্যায় 1 পড়ে থাকো তখন জানো বায়ুমণ্ডলে কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সবই আছে। তা আমরা প্রশ্বাস বায়ুতে অক্সিজেন গ্রহণ করার অর্থ হচ্ছে আমরা এই বাতাসটা ভিতরে নেই, এটা ভিতরে নেই, এটাই প্রশ্বাস বায়ু, এবং এর মাধ্যমে মূলত আমরা অক্সিজেনটাকে আমরা পরে রিসিভ করে বায়ুগুলোকে আমরা বের করে দিই। বুঝা গেছে? এবং নিঃশ্বাস যেটা, ওখানে ম্যাক্সিমাম থাকে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে ওই হিসাবে। ওকে ফাইন। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের 2 বৃক্কে প্রতি মিনিটে, 2টা বৃক্কে, আমরা জানি আমাদের বৃক্ক আছে 2টা, রাইট? 2টা বৃক্ক যে আছে, এই 2টা বৃক্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সঞ্চালিত হয়? উত্তর হচ্ছে 1200 মিলিলিটার। খুবই ইম্পর্টেন্ট। বৃক্কের আবরণীকে বলা হয়, মনে রাখবা, বৃক্কের আবরণীকে বলা হয় রেনাল ক্যাপসুল বা শুধু ক্যাপসুল। তুমি যদি কোনো জায়গায় ক্যাপসুল পাও, যদি কোনো জায়গায় ক্যাপসুল দেখো, বুঝবা সেটা বৃক্কের আবরণী। ওকে, বৃক্কের আবরণীকে বলা হয় ক্যাপসুল, বৃক্কের আবরণীকে বলা হয় ক্যাপসুল। এখন এই 2টা বৃক্কে প্রতি মিনিটে 1200 ml রক্ত সঞ্চালিত হয়। তবে মনে রাখবা, এখানের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রতি মিনিটে কি পরিমাণে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়। গ্লোমেরুলার ফিল্টার মানে কি? ধরো এই হচ্ছে গ্লোমেরুলাস, ধরো এই হচ্ছে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস থেকে ছেকে পড়ে রক্ত, রাইট? ছেকে পড়ে, এই যে ছেকে পড়ে, এই কি পরিমাণ রক্ত ছেকে পড়ে? উত্তর হচ্ছে 100 প্রতি মিনিটে 125 ml, প্রতি মিনিটে 125 ml রক্ত ছেকে পড়ে, ছেকে পড়ে, নিচে পড়ে। তাহলে প্রতি মিনিটে যদি পরীক্ষা আসে প্রতি মিনিটে কি পরিমাণে প্রতি মিনিটে কি পরিমাণে, দেখছো কাহিনীটা, দেখছো? প্রতি মিনিটে কি পরিমাণে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়, তাইলে উত্তর হচ্ছে 125 ml। আর এর মধ্যে 124ই আবার রিটার্ন চলে যায় মাত্র 1% বা 1 ঘন সেন্টিমিটার বা 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হয়? উত্তর হলো প্রতি মিনিটে 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। প্রতি মিনিটে মাত্র 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। প্রতি মিনিটে মাত্র 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। সেকেন্ড টাইম কি আলাদাভাবে ম্যাটেরিয়ালস পারচেজ করতে পারবে? হ্যাঁ, সবাই আলাদাভাবে ম্যাটেরিয়ালস পারচেজ করতে পারবা। এই ম্যাটেরিয়ালস যদি ইনশাআল্লাহ আমাদের যখন টাইপ প্রিন্টিং এ চলে যাবে, তখন সেটা সুন্দর করে আমাদের ওয়েবসাইটের মধ্যে আলাদা করে দেওয়া থাকবে। প্র্যাকটিস বুক 3টা, এক্সট্রা বুস্টার, প্রশ্ন ব্যাংক, মোট 5টা বই ইনশাআল্লাহ আলাদা করে আমরা ইয়েতে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লেস করে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, লেট হচ্ছে আর কি, মানে আমরা প্লেস করতেছি না আর কি, প্লেস করে দেবো ইনশাআল্লাহ। নিচে কোন অঙ্গে এরিথ্রোপয়েটিন উৎপাদন করে? এরিথ্রোপয়েটিন খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন, তোমরা সবাই জানো। এরিথ্রোপয়েটিন তৈরি করার কাজ হচ্ছে বৃক্ক। বৃক্ক এরিথ্রোপয়েটিন তৈরি করে। আর এই হরমোনটা গিয়ে কাজ করে কোথায়? খেয়াল করো, এই হরমোনটা গিয়ে কাজ করে কোথায়? কাজ করে কোথায়? এটার কাজ কি আসলে? এরিথ্রো মানে আরবিসি বা লোহিত রক্ত কণিকা, পয়েটিন মানে তৈরি করা। তার মানে এই হরমোনের কাজ আরবিসি বা লোহিত রক্ত কণিকা তৈরি করা। আরবিসি বা লোহিত রক্ত কণিকা তৈরি হয় কোথায়? অস্থিমজ্জায়। এটা কাজ করে কোথায়? অস্থিমজ্জায়। এই যে কাজ করে অস্থিমজ্জায়। ঠিক আছে, তাহলে এটা উৎপাদন হয় বৃক্কে, কিন্তু কাজ করে কোথায়? অস্থিমজ্জায়। এই দুটো জিনিস ভালো করে খেয়াল রাখবা। এবং একটা কথা বলে রাখি, বৃক্কের উপরে একটা গ্রন্থি আছে, বুঝছো? বৃক্কের উপরে গ্রন্থি আছে, এগুলোকে বলে সুপ্রা রেনাল গ্রন্থি। সুপ্রা মানে উপরে,
কার উপরে? রেনাল মানে বৃক্ক, সুপ্রা রেনাল গ্রন্থি। ওকে, সুপ্রা রেনাল গ্রন্থি বৃক্কের উপরে থাকে টুপির মতো। আর বৃক্ক থেকে যে মূত্রটা নিয়ে বের হয় নাম হলো ইউরেটার, সবাই জানা হয়তো বা ইউরেটার, ইউরেটার। ওকে, এর আগে এখানে গিয়ে মূত্রথলিতে গিয়ে পড়ে, এই যে মোটামুটি শর্টকাট রাখলাম। আচ্ছা ঠিক আছে, চলে আসার পরে ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? তোমরা সবাই জানো ডেলটয়েড মাংসপেশি, ওই যে এই যে ডেলটয়েড পেশি থাকে, এটা কিন্তু এসে মনে আছে ডেলটয়েড রিজ পড়েছিল, রিজ মানে খসখসা অংশ, এটা মূলত এই ডেলটয়েড পেশি হচ্ছে এইটা। এই ডেলটয়েড রিজ বা ডেলটয়েড টিউবারসিটি এটা বেসিক্যালি হিউমেরাসের অংশ, হিউমেরাসের অংশ। I have to check it again. ওকে, পারছো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে। সো যেহেতু তোমরা এটা অলরেডি পড়েছো এর আগে একবার, মনে আছে ভাই আমি পড়াইছিলাম তোমাদেরকে একবার যে হিউমেরাসের আমাদের কয়েকটা এমসিকিউ লাগে, একটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা, অ্যানাটমিক্যাল গ্রিবা, আর একটা ডেলটয়েড রিজ বা ডেলটয়েড টিউবারসিটি, খসখস অংশ, এটাকে বলো ডেলটয়েড টিউবারসিটি। এটা হিউমেরাসের অংশ, হ্যাঁ এটা হিউমেরাস থেকে এই প্রশ্নটা আসে পরীক্ষায়। কোনটি হাড়ের সাথে পেশিকে সংযুক্ত করে? আমরা সবাই জানি পেশি মূলত এরকম মোটা থাকে, এরপর আস্তে চিকন হয়ে এরপরে হাড্ডির সাথে গিয়ে জোড়া লাগে, চিকন হয়ে হাড্ডির সাথে গিয়ে জোড়া লাগে। এই যে যখন সে চিকন হয়ে হাড্ডির সাথে জোড়া লাগে এটাকে বলা হয় টেন্ডন, এটাকে বলা হয় টেন্ডন। এই যে টেন্ডন, এই যে এটাকে বলা হয় টেন্ডন। ধরো পিছনে এটা মনে করো হাড্ডিটা, ধরো এটা পিছনে মনে করো হাড্ডিটা, সাপোজ এটা হাড্ডি, হ্যাঁ অস্থি। তাহলে এই অস্থির সাথে, তাহলে অস্থির সাথে খেয়াল করছো, অস্থির সাথে পেশিকে, অস্থির সাথে পেশিকে জোড়া লাগায় কে? অস্থির সাথে পেশিকে জোড়া লাগায় কে? উত্তর হচ্ছে টেন্ডন। আর যদি পরীক্ষা আসে যে অস্থির সাথে অস্থি, হাড্ডির সাথে হাড্ডিকে জোড়া লাগায় কে? অস্থির সাথে অস্থি, হাড্ডির সাথে হাড্ডিকে জোড়া লাগায় কে? দেখছো কি অবস্থা হয়েছে, বেকুব। অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় হচ্ছে লিগামেন্ট, মনে রাখবা। অস্থির সাথে অস্থি মানে হাড্ডির সাথে হাড্ডিকে জোড়া লাগায় লিগামেন্ট। ওকে, তাহলে অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় লিগামেন্ট, অস্থির সাথে পেশিকে জোড়া লাগায় টেন্ডন। যারা পেরেছো ভেরি গুড, সবাই কমেন্ট করতেছো, ভেরি গুড। চলে আসার পরে মাথার খুলিতে কয়টা হাড় আছে? মাথার খুলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো চলন অধ্যায়ে একটা বক্স আছে, রাইট? ওই বক্স থেকে যে হাড্ডির বক্স, ওখান থেকে মনে রাখবা মাথা সম্পর্কিত যেই এমসিকিউ গুলো আছে, হ্যাঁ মাথার খুলিতে মনে করো এখানে আছে 29টা, করটিকার মধ্যে আছে মনে করো 8টা, করটির মধ্যে আছে 29টা। এই যে এই এমসিকিউ গুলো পরীক্ষায় আসে, এগুলো মুখমণ্ডলীয় অস্থি 14টা। মানে মাথা সম্পর্কিত যে এমসিকিউ গুলো আছে, হাড্ডি সংখ্যাগুলো আছে, বিগত বছরগুলো দেখা গেছে এগুলোই বেশি আসে, খেয়াল রাখবা। তাহলে মাথার খুলিতে হাড্ডি আছে টোটাল 29টা, হ্যাঁ। আর যদি আমরা বলতাম মাথার যে করটিকা, আসলে এটা প্রশ্ন একটু ইজিবিজি করে ফেলছে আর কি, একটু মানে বেশি পণ্ডিতি করছে। করটিকা আসলে মাথার খুলি, মানে ওই উপরের যে খোলসটা মাথার করটিকা, এটার মধ্যে মূলত হাড্ডি আছে 8টা, হ্যাঁ। আর যে করটি বলে তাইলে 29টা হবে, করটি বলে 29টা। যদি মুখমণ্ডলীয় অস্থি বলে, মুখমণ্ডলীয় অস্থি, মুখের মধ্যে কয়টা আছে? মুখমণ্ডলীয় অস্থি, তাইলে মনে রাখবা মুখমণ্ডলীয় অস্থির মধ্যে আছে 14টা। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবা এগুলোর মধ্যে তুমি বেশ ভালো পরিমাণে জিনিস কমন পাবা। ওকে, মুখমণ্ডলীয় অস্থি 14টা। ওকে, চলো সামনের দিকে আগাই। নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? আমাদের নিয়ন্ত্রণের অধীনে কোনটা বলো? কোনটা আছে আমাদের নিয়ন্ত্রণের অধীনে? আমাদের নিয়ন্ত্রণের অধীনে কোনটা? এখানে কোনটা ঐচ্ছিক পেশি হবে? আমাদের নিয়ন্ত্রণের অধীনে কোনটা আছে বলো? আমাদের নিয়ন্ত্রণে হচ্ছে জিহ্বা। ভেরি গুড, তাহলে জিহ্বা হচ্ছে ঐচ্ছিক পেশি, তাহলে জিহ্বা হচ্ছে ঐচ্ছিক পেশি এবং আমরা কন্ট্রোল করতে পারি, ডানে বামে উপরে নিচে ঘুরাতে পারি। এর বাকি কোনোটাই আমরা কন্ট্রোল করতে পারি না। হৃৎপিণ্ড তো হৃৎপেশি থাকে, জরায়ু হচ্ছে কন্ট্রোলের বাইরে, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, পাকস্থলী অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? ভাই মনে রাখবা পড়ালেখা সংক্রান্ত কোন একটা এমসিকিউ যদি তোমাকে জিজ্ঞাসা করি, পড়ালেখা সংক্রান্ত,
তাহলে মনে রাখবো উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস। কিরকম? তোমাকে বললাম যে পড়ালেখার তৃষ্ণা আছে, তোমার পড়াশোনা করার তৃষ্ণা আছে, তৃষ্ণা আছে, যেগুলো ওয়ার্ড গুলো ইউজ করা যায়। পড়াশোনা করার তৃষ্ণা আছে, বল না যে পড়াশোনা করার যে ক্ষুধা, যে ক্ষুধা তোমাকে অনেক বড় করে তুলবে, এরকম যে আবেগাত্মক কথাগুলা, পড়াশোনার প্রতি ভালো লাগা, পড়াশোনার প্রতি ঘৃণা, পড়াশোনার প্রতি উদ্বিগ্ন হওয়া, এই যে পড়াশোনার সাথে সংশ্লিষ্ট লাগাই দিলেই কাব্যিক ভাষায় তুমি ওয়ার্ড গুলো ইউজ করতে পারবা, বুঝে যাবা এগুলো সবগুলোই হাইপোথ্যালামাসের কাজ। দেখো পড়াশোনার প্রতি তোমার ক্ষুধা আছে, হ্যাঁ আছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা হাইপোথ্যালামাসের কাজগুলো বের করতে পারি। আর যদি পরীক্ষা আসে উদ্বিগ্ন হওয়া, কোনটা কাজ? তুমি মনে রাখবা, মিলে দেখবো পড়াশোনা দিয়ে মিলে কিনা। হ্যাঁ, পড়াশোনার প্রতি উদ্বিগ্ন হওয়া, হ্যাঁ মিলে, তাহলে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। ভালো লাগা, ঘৃণা, এগুলো কার কাজ? এই যে পড়াশোনার প্রতি ভালো লাগা, পড়াশোনার প্রতি ঘৃণা মিলে যায়, তাহলে এগুলো হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসে, দেখো নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক? মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এন্টেরিক স্নায়ুতন্ত্র। এই যে পরিপাক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট এই এন্টেরিক নার্ভাস সিস্টেমকে বলা হয় দ্বিতীয় স্নায়ুতন্ত্র। এবং এখানে মনে রাখবা ভ্যাগাস স্নায়ু যেটা, এখানে কিন্তু খুব ভালো একটা রোল প্লে করে। এই ভ্যাগাস স্নায়ু যেটা আসলে পরিপাকের একটা গুরুত্বপূর্ণ স্নায়ু, এটাকে বলা হয় কিন্তু ক্ষুধার্ত স্নায়ু। এটা একটা নাম হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু। তো স্নায়ুর যে বক্স আছে, বক্সটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে ইনশাল্লাহ আমি ক্লাসে পড়াবো, বা সমন্বয়গত আর্কাইভ ক্লাসে দেওয়া আছে। তোমরা যারা কোর্সে এনরোল করছো সবাই আর্কাইভ ক্লাস পেয়ে গেছো আশা করি। এই আর্কাইভ ক্লাসে দেখে নিবো, ওয়েবসাইটের মধ্যে সব দেওয়া আছে। ওকে, ইনশাল্লাহ। কত নম্বর স্নায়ু এগুলো আসে? কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে? দেখো কানের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভেস্টিবুলার পার্ট, আর একটা হচ্ছে ককলিয়ার পার্ট। দুইটা পার্ট আছে। কোনটা ভারসাম্য রক্ষা করে, কোনটা কানে শুনতে সহায়তা করে? খেয়াল করো, টেকনিক দেখো। কতে ককলিয়া, কতে কানে শোনা, কতে ককলিয়া, কতে কানে শোনা। আর ভেস্টিবুলার, ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য। ভারসাম্য রক্ষা করে ভেস্টিবুলার যন্ত্র, আর কানে শুনতে সহায়তা করে ককলিয়ার পার্ট। এবং কানের এই যে স্নায়ু, এর নাম হচ্ছে 8 নম্বর কর্টেক্স স্নায়ুটার নাম হলো অডিটরি। অডিও মানে শোনা, তাই না? অডিটরি স্নায়ু। এই অডিটরি স্নায়ুর অপর নাম ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু। এই অডিটরি স্নায়ুর অপর নাম ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু। ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু। এই যে দেখছো, এই জন্য নামটা হয়েছে এরকম বড় নাম। খেয়াল করো, এখানে ভেস্টিবুলার মানে ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য। ভেস্টিবুলার পার্টটা মূলত ভারসাম্য বজায় রাখে, আর ককলিয়ার পার্টটা মূলত কানে শুনতে সহায়তা করে, কানে শুনতে সহায়তা করে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই খুব ভালো করে এটা খেয়াল রাখবা, ইনশাল্লাহ ভুল হবে না। ওকে, চলো সামনের দিকে যাই। মানব দেহের সপ্তম কর্টিক স্নায়ুর নাম কি? এই কর্টিক স্নায়ুর চার্ট থেকে যদি প্রশ্ন আসে, সেটা খুবই ইম্পর্টেন্ট। যে এখানে এই অধ্যায়ে মূলত দুইটা চার্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কর্টিক স্নায়ুর চার্ট, আর একটা হচ্ছে হরমোনের চার্ট। বুঝছো? তাহলে এই দুইটা চার্ট এই অধ্যায় থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি কেমন ইম্পর্টেন্ট, এইটা দুটো হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট দুইটা চার্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা চার্ট এখান থেকে বেশি আসার মতো। এখন খেয়াল রাখবা, এই যে দুইটা চার্টের কথা বললাম, এর মধ্যে স্নায়ুর চার্টে কিন্তু শুরুতে পড়তে হয় যে 12 জোড়া যে কর্টেক্স স্নায়ু আছে, একদম সিরিয়ালি নাম মনে রাখতে হয়, সিরিয়ালি। তো কিভাবে মনে রাখি, একটা সহজ কথা বলে দিই। O3, T2, আফা, এখানে অনেকগুলো হয়ে গেছে। তারপরে গাভি, লাস্টে স্পাইনাল অ্যাক্সিস হাইপোগ্লোসাল। তাহলে O3 মানে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। তিনটে ও দিয়ে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। এবার টি দিয়ে দুইটা, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তাহলে খেয়াল করো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ও দিয়ে তিনটা, টি দিয়ে দুইটা, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। 8 নাম্বার, ফেসিয়াল হচ্ছে 7 নাম্বার। এই যে 7 নাম্বার, সপ্তম কর্টেক্স নয় কোনটা? ফেসিয়াল। এই যে ফেসিয়াল। গাভি, গতে গ্লোসোফেরেঞ্জিয়াল, ভতে ভেগাস। এই যে 9, 10। লাস্ট হচ্ছে 11তে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাই হাসে, স্পাইনিতে গিয়ে হাসতেছে। 11 স্পাইনাল অ্যাক্সেসরি, হতে হাইপোগ্লোসাল। এটা 12 নম্বর। আমাদের আলহামদুলিল্লাহ 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম মুখস্থ হয়ে গেছে আশা করি। তোমরা এই ছন্দ দিয়ে খুব ইজিলি মনে রাখতে পারো। O3, T2, আফা, গাভি, উনি আসলে গাভি, উনি স্পা করতে গেলে হাসে, স্পাই হাসে। ঠিক আছে, সপ্তম কর্টেক্স স্নায়ুর নাম কি হবে? ফেসিয়াল। বুঝছো? আমি আবার বলছি, O3, T2, আফা, গাভি, উনি আসলে স্পা করতে গেলে হাসে। O3 মানে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। টি দিয়ে দুইটা ভাই, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। টি দিয়ে দুইটা, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল।
অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, টি দিয়ে দুইটা, কোন দুইটা? ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল। অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো মনে রাখলেই আমাদের এই স্নায়ু সিরিয়ালটা আমরা পারবো ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, এর উত্তর হচ্ছে ফেশিয়াল। খুব ইম্পর্টেন্ট, এই ফেশিয়ালটা বারবার আসে। এই গ্লসোফেঞ্জিয়াল, ভেগাস, এই তিনটা পরীক্ষায় আসার মতো বেশি চান্স। ওকে, আমি আরো স্পেসিফিক বলে দিলাম, কারণ আমার বিগত বছরগুলোতে আমি তার অ্যানালাইসিস থেকে আমি মূলত কথাগুলো বলতেছি, সবাই আশা করি বুঝতেছো। এবং ইনশাল্লাহ এগুলো খেয়াল রাখলে তুমি ভবিষ্যতে পড়ার সময় অধ্যায়ভিত্তিক ভাবে তুমি যখন এই ক্লাসগুলো করবা, তুমি বেশ ভালো একটা আইডিয়া পাবা যে কোনগুলো আসে কোনগুলো আসে না। কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয়? ভালো প্রশ্ন। এক্সোক্রাইন গ্রন্থি মানে হচ্ছে যেগুলো বেসিক্যালি এনজাইম নিঃসরণ করে, আর হ্যাঁ এনজাইম নিঃসরণ করে। আর এন্ডোক্রাইন মানে যারা বেসিক্যালি হরমোন নিঃসরণ করে। সহজ কথা, এক্সোক্রাইন মানে হচ্ছে নালীযুক্ত গ্রন্থি, এদের মধ্যে নালী আছে। তো স্যালাইভারি গ্ল্যান্ড, এটা নালী আছে, এটা এক্সোক্রাইন গ্রন্থি অবশ্যই। লিভার, এটা আসলে ডাবল অ্যাকশন আছে এর মধ্যে, এটা নিয়ে আমরা প্যারা নিব না। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, এর ডাবল অ্যাকশন আছে, তো এটা নিয়ে আমরা প্যারা নিব না, ডাবল অ্যাকশনই তো আছে, এক্সোক্রাইনও আছে, এন্ডোক্রাইনও আছে। থাইরয়েড গ্রন্থি, এটা কিন্তু একটা, থাইরয়েড কিন্তু একটা এন্ডোক্রাইন, একটা পিওরলি এন্ডোক্রাইন গ্রন্থি, কারণ এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, বুঝছো, এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এই এই থাইরয়েড গ্রন্থি থেকে বেসিক্যালি বের হয় হরমোন। কি বের হয়? হরমোন। এই হরমোনগুলো সরাসরি রক্তের মাধ্যমে বাহিত হয়। এই দুইটা বৈশিষ্ট্যই হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থির বৈশিষ্ট্য। তাহলে এন্ডোক্রাইন গ্রন্থিগুলো মূলত কি নিঃসরণ করে? হরমোন নিঃসরণ করে। এবং হরমোনগুলো কিসের মাধ্যমে বাহিত হয়? উত্তর হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়। এটা হচ্ছে এন্ডোক্রাইনের বিশেষ বৈশিষ্ট্য। থাইরয়েড গ্রন্থি থেকে মূলত 3 ধরনের হরমোন বের হয়, এটাও বক্সের মধ্যে আছে, বলছিলাম না চার্ট, এটাও কিন্তু ওই চার্টের পড়া। ঠিক আছে, আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে বেসিক্যালি 3 ধরনের হরমোন বের হয়। একটা হচ্ছে T3 ট্রাই আয়োডোথাইরোনিন, একটা T4 থাইরক্সিন, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তিনটা, ওকে, T3 T4 এবং সিটি ক্যালসিটোনিন, 3 ধরনের হরমোন বের হয় থাইরয়েড গ্রন্থি থেকে। ক্লিয়ার? ক্লিয়ার, ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা কি বলেছি, থাইরয়েড গ্রন্থি থেকে 3 ধরনের হরমোন বের হয়, একটা T3 T4, একটা হচ্ছে ক্যালসিটোনিন। T3 মানে ট্রাই আয়োডোথাইরোনিন, T4 মানে হচ্ছে থাইরক্সিন, আর ক্যালসিটোনিন মানে ক্যালসিটোনিন ক্যালসিয়াম। তাহলে নামের মধ্যে এখানে ক্যালসিয়াম থাকবে, নামের মধ্যে এখানে ক্যালসিয়াম থাকবে, ইনশাল্লাহ বোঝা গেছে। ওকে, এবার চলে আসি গ্রোথ হরমোন কোথা তৈরি হয়। এটাও কিন্তু এই বক্সেরই প্রশ্ন, এটাও কিন্তু আমাদের এই বক্সেরই প্রশ্ন। সো আমাদের এই বক্সগুলো কেন ইম্পর্টেন্ট আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি, এবং তোমরা ইনশাল্লাহ ক্লাস করার সময় বক্সগুলোতে ভালো জোর দিবা, তাইলেই হবে। গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? খেয়াল করো, গ্রোথ হরমোন পিটুইটারি গ্ল্যান্ডে। এবং এই পিটুইটারি গ্রন্থি মনে করো সাইজে ছোট, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হরমোন তৈরি করে এটা, এই জন্য এটাকে বলে মাস্টার গ্ল্যান্ড। সবাই অনেকেই মাস্টার বায়োলজি স্টুডেন্ট আছে, মাস্টার বায়োলজি তো আমার কোর্স ছিল, তোমরা সবাই জানো হয়তো বা। এই মাস্টার গ্ল্যান্ড নামের মধ্যে মিল আছে, পড়তে ভালো লাগবে, মাস্টার গ্ল্যান্ড। ওকে, তাহলে পিটুইটারি গ্রন্থির, এটাকে বলা হয় মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি, কারণ এটার ভিতর থেকে সবচেয়ে বেশি পরিমাণে হরমোন নিঃসৃত হয়, সবচেয়ে বেশি, সাইজে ছোট কিন্তু সবচেয়ে বেশি। এটার ভাই 2টা ভাগ আছে, বুঝছো, একটাকে আমরা বলি অগ্রভাগ, আর একটাকে বলি পশ্চাৎ ভাগ। আগে 3টা ভাগে ভাগ করছিল, এখন 2টা ভাগে ভাগ করছে, সমস্যা নাই। এর মধ্যে অগ্রভাগ থেকে যেগুলো বের হয় এরা সবাই হচ্ছে উদ্দীপক বা টপিক হরমোন, উদ্দীপক বা টপিক হরমোন, এরা আয়োজনকে উদ্দীপনা দেয়। এর মধ্যেই আছে গ্রোথ হরমোন, প্রথমেই আছে গ্রোথ হরমোন। আর পশ্চাৎ ভাগ থেকে বের হয় মূলত এডিএইচ, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, আর হলো অক্সিটোসিন। খুবই 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 ইম্পর্টেন্ট 2টা হরমোন, খুবই 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 ইম্পর্টেন্ট। এডিএইচ মূলত বৃক্ক অধ্যায়ে তুমি পড়বা বা পড়ছো, মূত্রের সাথে সংশ্লিষ্ট। আর অক্সিটোসিনের কাজ সবাই লিখে রাখো, জরায়ুর সংকোচন করে। তাহলে তোমার পড়তে গেলে এটা আর নতুন করে পড়তে হবে না, জরায়ুর সংকোচন করে, খুবই ইম্পর্টেন্ট। তুমি যেখানে পরীক্ষা দাও দেখবা এই বক্স থেকে প্রশ্ন আসলে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে গেলেই এটা পাবা। জরায়ুর সংকোচন করে কে? উত্তর হচ্ছে অক্সিটোসিন। জরায়ুর সংকোচন করে কে? উত্তর হচ্ছে অক্সিটোসিন। বুঝা গেছে ভাই? পারবা ইনশাল্লাহ? ওকে, পারবে, হয়ে গেছে। প্যারাসিম্পেথেটিক স্নায়ু নিচে কোন কর্টেক্স স্নায়ুতে পাওয়া যায়? এটা খুবই ভালো একটা প্রশ্ন, এটা একটু পারো কিনা তোমরা একটু ব্যাগে জানাও, এটা পারো কিনা, যে প্যারাসিম্পেথেটিক স্নায়ু কোন স্নায়ুতে পাওয়া যায়? যে কারা আছে প্যারাসিম্পেথেটিক?
কার আছে প্যারাসিম্প্যাথেটিক? দেখো মনে রাখবা আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, ওই 12 জোড়া কর্টেক্স স্নায়ু আছে না, আমাদের চারটা, 4 জোড়া হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, 4 জোড়া হলো প্যারাসিম্প্যাথেটিক, 4 জোড়া হলো প্যারাসিম্প্যাথেটিক। 3, 7, 9, 10, 3, 7, 9, 10। আমি একটু তাও কনফার্ম হয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা খুবই ভাইটাল কোশ্চেন। টিএসএইচ কি নুসরাত জিজ্ঞাসা করছে। টিএসএইচ মানে হচ্ছে, মনে রাখবা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা আমি ইনশাআল্লাহ ওই অধ্যায় পড়ানোর সময় পড়াবো, এগুলা তোমাদের এখন না। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা মানে কি দেখো ভাই, এটার মানে হচ্ছে এই হরমোনটা, এটা কিন্তু বের হয় পিটুইটারি গ্রন্থি থেকে, বের হয়ে, ধরো এটা মনে করো পিটুইটারি গ্রন্থি, এখান থেকে বের হয়ে থাইরয়েড গ্রন্থিতে এসে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা দেয় যে তুই তোর হরমোনটা, থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেটিং করে, উদ্দীপনা দেয় তুই তোর হরমোন গুলোকে বের কর, এই উদ্দীপনাটা দেয়। বুঝতে পারছো? তাহলে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই যে স্টিমুলেটিং কথাটা বলছি, স্টিমুলেশন বলছিলাম, এটা থাকে মূলত পিটুইটারির মধ্যে। ওই যে বলছি একটু আগে যে উদ্দীপক মানে তো স্টিমুলেটিং, তাই না? স্টিমুলেটিং বা উদ্দীপক এই ওয়ার্ড গুলো পাইলেই বুঝবা এটা পিটুইটারি গ্রন্থির হরমোন। পিটুইটারি গ্রন্থি থেকে বের হয়ে এটা বেসিক্যালি এই থাইরয়েড গ্রন্থিকে এসে উদ্দীপনা দেয় যে তুই তোর হরমোন গুলাকে এখন বের করা শুরু কর, উদ্দীপনা দেয়। এই জন্য এটাকে বলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বুঝতে পারছো? আচ্ছা, তো 3 নম্বরে কোনটা আছে এখানে? ট্রক্লিয়া। ভেরি গুড। হ্যাঁ, 3, 7, 9, 10। ভেরি গুড ইনশাল্লাহ। তো এটা সবাই মুখস্থ রাখবা। প্যারাসিম্পাথেটিক কারা? 3, 7, 9, 10। 3 নম্বরে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলফ্যাক্টরি অপটিক, সরি অকুলোমোটর। 3 নম্বর হচ্ছে অকুলোমোটর, সিরিয়ালে 3 নম্বর হচ্ছে অকুলোমোটর। ওকে, আমরা অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, উত্তর হচ্ছে অকুলোমোটর। এই যে অকুলোমোটর, ঠিক আছে, কাজ হয়ে গেছে। এখানে আমরা 3 নাম্বারটা পেয়ে গেছি। এর আগে যে 7 নাম্বারটা ছিল ফেসিয়াল, এটাও এখানে আছে, রাইট? 3, 7, 9, 10। দূর টেস্ট রিপোর্টে দেখছে আইসা ক্লাসে মাইক কাবা এন পড়ালেখা করো। নিচের, আমি ভাবছি তুমি বই থেকে দেখে জিজ্ঞাসা করছে, নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির? খেয়াল করো, ভিন্ন প্রকৃতির মানে একটু দেখো তো। অগ্নাশয়, নামের সাথে যদি শয় থাকে, শয়, নামের লাস্টে যদি শয় থাকে, বুঝবা সেই গ্রন্থিটা হলো মিশ্র প্রকৃতির, মানে এটা এনজাইম এবং হরমোন দুইটাই তৈরি করে। ঠিক আছে, মিশ্র প্রকৃতির। অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এই যে তিনটাই হচ্ছে মিশ্র গ্রন্থি, তিনটাই মিশ্র গ্রন্থি। ব্যতিক্রম কোনটা? এই অ্যাড্রেনাল হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এটা একটা অন্তঃকণা গ্রন্থি। এই যে বৃক্কের উপরে যে থাকে না সুপ্রারেনাল গ্রন্থি, এটারই অপর নাম অ্যাড্রেনাল গ্রন্থি। বৃক্কের উপরে বলছিলাম না ভাইয়া, মনে আছে? বৃক্কের উপরে চট পিচ্ছি করে একটা গ্রন্থি দিয়েছিলাম টুপির মতো, এটাকে বলে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। ওকে, ইনশাআল্লাহ ক্লিয়ার। অনেক ভাবে হয়ে গেছে। আমার নিচে কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিশ্চিত হয়? খুবই ইম্পর্টেন্ট ইজি কোশ্চেন। ডিম্বাশয় থেকে বের হয় প্রোজেস্টেরন। ভাইয়া খেয়াল করো, মনে রাখবা, পিতে প্রোজেস্টেরন, পিতে প্রেগনেন্সি হরমোন, খুবই ইম্পর্টেন্ট। প্রেগনেন্সি হরমোন কোনটা? প্রেগনেন্সি হরমোন হচ্ছে প্রোজেস্টেরন। যদি পরীক্ষায় আসে যে গর্ভাবস্থায় কোন হরমোনটি শরীরের তাপমাত্রা বাড়ায় দেয়, উত্তর হলো প্রোজেস্টেরন। গর্ভাবস্থা রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, উত্তর কি দিবা? প্রোজেস্টেরন। ক্লিয়ার? গর্ভাবস্থা রিলেটেড, গর্ভাবস্থা রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, উত্তর হবে প্রোজেস্টেরন। ডিম্বাশয় থেকে মূলত দুইটা বের হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা ইস্ট্রোজেন যেটা মেয়েদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। আচ্ছা বলো তো, মেয়েদের শরীরে কি টেস্টোস্টেরন থাকতে পারে? বা ছেলেদের কি ইস্ট্রোজেন আছে? উত্তর হলো হ্যাঁ আছে, কিন্তু কম পরিমাণে। বুঝছো? অনেক কম পরিমাণে থাকে, যে কারণে সেগুলো টেস্টোস্টেরনের বৈশিষ্ট্য, ছেলেদের মেইনলি টেস্টোস্টেরন থাকে, পাশাপাশি ইস্ট্রোজেনও থাকে অল্প পরিমাণে। ঠিক, টেস্টোস্টেরন বেশি থাকে বলে ওইটার বৈশিষ্ট্যটাই মেইনলি বেশি প্রকাশিত হবে, খুব স্বাভাবিক। কিন্তু যদি কোনো ছেলের ইস্ট্রোজেন একটু বেশি থাকে, তার ক্ষেত্রে একটু মেইলি বৈশিষ্ট্য বেশি দেখা যায়। ঠিক আছে, আর কোনো ফিমেলে যদি টেস্টোস্টেরন বেশি থাকে, তার ক্ষেত্রে একটু ছেলে বৈশিষ্ট্যগুলো মানে একটু অধ্যত বৈশিষ্ট্যগুলো একটু বেশি দেখা যায়। ঠিক আছে, গরম হয়ে যায় রক্ত সহজে। নিচে কোনটি পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন? আমরা সবাই জানি আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা, 23 জোড়া। পুরুষ হচ্ছে এক্স ওয়াই, আর পুরুষ আমরা এভাবে বুঝাই, আর মেয়ে হচ্ছে 46XX, তাই না? এটা হচ্ছে ছেলে, এটা মেয়ে। তো পুরুষ হচ্ছে এটা 46XY। সহজ প্রশ্ন, ভুল করার কিছু নাই। এটা একটা সমস্যা, ট্রাইসোমি 21, এটা একটা সমস্যা, এটা এখানে না। এটা হচ্ছে ডাউন সিনড্রোমে পাওয়া যায়, এটা হচ্ছে ডাউন সিনড্রোম, একটা রোগ এটাতে। আর এটা ট্রাইসোমি 21, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার।
চলে আসার পরে কোন অ্যান্টিবডি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? অ্যান্টিবডি রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিবডি প্লাস ভ্যাকসিন, মনে রাখবা এই প্রতিরক্ষা অধ্যায় থেকে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। প্রতিরক্ষা অধ্যায়ে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, অ্যান্টিবডি এবং ভ্যাকসিন। কোন অ্যান্টিবডি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? অ্যালার্জি বললে মনে রাখবা আইজিই। অমরার মাধ্যমে, অমরার সাথে সংশ্লিষ্ট আইজিজি। আর মায়ের দুধ বললে আইজিএ। এই তিনটা এমসিকিউ থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ দেখবা কমনলি চলে আসে। মায়ের দুধে আইজিএ, অমরার সাথে আইজিজি, আর অ্যালার্জি বললে আইজিই। এবং সবচেয়ে কম পরিমাণে থাকে কিন্তু এটা সবচেয়ে কম, এই জন্য এটাকে বলে দুর্লভ। দুর্লভ মানে পাওয়া যায় না বলেছিল, অনেক কম। ঠিক আছে, সবচেয়ে কম পরিমাণে থাকে আইজিই। ওকে, মাস্ট কোষ থেকে মূলত হিস্টামিন নিঃসৃত হয় এবং হিস্টামিন বেসিক্যালি এই অ্যালার্জিতে সংশ্লিষ্ট। আসি আবার বুকের দুধে, যে বুকের দুধের মধ্যে থাকে আইজিএ, ইমিউনোগ্লোবুলিন এ। খুবই জোর দিয়ে বলছি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা এর আগেও আসছে একবার। বুকের দুধে থাকে আইজিএ এবং এটাই মূলত বাচ্চাকে প্রথম 6 মাস বলো না একদম ব্রেস্টফিড করাইতে, কারণ তখন চাইলেও বাচ্চার মধ্যে আইজিএ থাকার কারণে খুব সহজে কোনো জীবন অ্যাটাক করতে পারে না। ঠিক আছে, আইজিএ তাহলে বুকের দুধে পাওয়া যায় আইজিএ। ইনশাল্লাহ পারবো, হ্যাঁ পারবো, আইজিএ। আচ্ছা, কত হাজার কমেন্ট আছে ভিডিওতে? এই তো কত হাজার কমেন্ট আছে, দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ কত হাজার কমেন্ট আছে? হাজার হয় নাই, 300 কমেন্ট আছে মাত্র। এতক্ষণ ধরে সবাই অ্যান্সার করো নাই নাকি ফাঁকি দিছো? আমি দেখতে পাচ্ছি না, যাক পরে দেখবো। চলো দেখি, অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর। ভাই প্রতিরক্ষা স্তর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, জাস্ট জানতে হবে কোনটা প্রথম প্রতিরক্ষা স্তর, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়। ঠিক আছে, এই প্রতিরক্ষা স্তর থেকে আসতে পারে এইটা। এবং এই অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো জায়গায়, একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা ভ্যাকসিন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভ্যাকসিন মানে কোনটা, কোন ধরনের ভ্যাকসিন, কোনটা নিষ্ক্রিয়, কোনটা জীবন্ত, কোনটা শক্তি হ্রাস, কোনটা কিরকম আছে না আছে, হ্যাঁ কোনটা তোমার মনে করো টিটানাস কোন ধরনের, ডিপথেরিয়া কোন ধরনের, কনজুগেট কারা, এরকম ভ্যাকসিনের প্রোগ্রামের থেকে প্রশ্ন আসে। কারণ যেহেতু ভ্যাকসিন মেডিকেল রিলেটেড এবং মেডিকেলের যে কোনো স্তরে ভ্যাকসিন ইম্পর্টেন্ট। কারণ তুমি ছোটবেলা যখন শুরু ডাক্তার হবা তখন তোমার ভ্যাকসিন লাগবেই। ওকে, বুকের দুধের কোন উপাদানটি নবজাতকের প্রতিরক্ষায় কার্যকর? আমি বলছি, এবং চলে আসে পরেরটায়। নিচের কোন, আচ্ছা এটা বলে নেই। অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা? অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে ভাই এই যে এটা, পাকস্থলী, অ্যাসিড, মাইক্রোবায়াম, মলত্যাগ। শুরুতে ঢুকলে এর সাথে সংশ্লিষ্ট প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে কোনো অন্য কিছু সম্পর্ক নেই। 1000 হয়েছে না? ওকে, 1000-এর মাইল ফলক স্পর্শ করছে অনেকদিন পরে গ্রুপে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ এই গ্রুপে টানা ক্লাসগুলো হবে। কালকে ইনশাল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার হবে, মনে রাখো। এরপর দিন ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো তুমি যদি ইনশাল্লাহ এগুলো করো, তুমি অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে পারতেছো এবং একটা আইডিয়া পাচ্ছ। এবং ইনশাল্লাহ দেখবা আমার খুব দ্রুতই আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো, এখন ক্লাসে লাইভে আছে এখন 41 জন। ইনশাল্লাহ দেখবা এই ক্লাসটা এক সময় ইনশাল্লাহ 1 লক্ষ মানুষ করবে ইনশাল্লাহ। আগে এক সময় আমার একটা ক্লাস, এই যে ওয়ান শট ক্লাস একবার, বুঝছো, ওখানে ক্লাসে মনে ছিল 30 জন না 35 জন না সামথিং, আমার মনে নেই সংখ্যাটা। ওইটা আল্লাহর রহমতে এখন প্রায় 3 লক্ষ স্টুডেন্ট ক্লাস করছে। 3 লক্ষ দেখলাম ভিউ আছে আল্লাহর রহমতে প্রায়। তো এরকমই ক্লাস ইনশাল্লাহ করবে এক সময় মানুষ। মানুষ গুরুত্ব বুঝতে পারে যখন মানুষ হঠাৎ করে কিছুদিন পর আমাকে চিনে, বুঝছো। শুরুতে তো আমাকে প্রজেক্টে চিনে না, প্রজেক্টটা আমাকে দেখে না অনলাইনে। তো যখন আল্লাহর রহমতে যখন চিনতে পারে, ক্লাস করে, তারপর থেকে তারা আমার ক্লাসই করে। একটা মানে আল্লাহর রহমত যে তারা সবাই তখন আমার ক্লাসে অভ্যস্ত হয়ে পড়ে, বা আমার ক্লাস ছাড়া অন্য কারো ক্লাস বোঝানো ভালো লাগে না, তারা আমার ক্লাস চায়। এবং সেটা প্রমাণ আমি ইউটিউবে দেখছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমি এই জন্য সর্বোচ্চ বেশি দিয়ে আমি আমার ক্লাসগুলো নেওয়ার চেষ্টাও করি, বুঝছো। ইনশাল্লাহ তোমরা এখন থেকে ক্লাস করছো, এই পুরো সিজনে ইনশাল্লাহ ক্লাস পাবা পুরো এডমিশন জুড়ে, যেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারো, সেজন্য চেষ্টা করতে হবে। নিচের কোনটা ম্যাক্রোফেজের কাজ না? দেখো ম্যাক্রোফেজ মূলত জীবাণু ভক্ষণ করে। ওকে, আমাদের ফ্যাগোসাইটোসিস করে বা জীবাণু ভক্ষণ করে দুইটা, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা ম্যাক্রোফেজ। একটা রক্তকণিকার নাম হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। এই দুইটা মূলত জীবাণু ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, বুঝা গেছে। এই ম্যাক্রোফেজ কিন্তু জীবাণু ভক্ষণের সাথে সংশ্লিষ্ট, জীবাণু ভক্ষণ করে বা ফ্যাগোসাইটোসিস করে। আমি লিখে দিলাম ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে। ওকে, এটা কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করে না। অ্যান্টিবডি তৈরি করা কিন্তু এটার কাজ না, খেয়াল রেখো। এই ম্যাক্রোফেজ কিন্তু অ্যান্টিবডি তৈরি করে না।
মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনটা ওরাল, মুখে মানে ওরাল, ওরাল পোলিও ভ্যাকসিন, বুঝছো? ওরাল পোলিও ভ্যাকসিন, এটাকে সংক্ষেপে বলে ওপিভি। ভাই ওরাল কেন বললেন? কারণ আরেকটা ভ্যাকসিন আছে, পোলিওরই আরেকটা ভ্যাকসিন আছে, না হচ্ছে আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। মনে রাখবা, পোলিও বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে 2014 সালে, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে 2014 সালে। এই যে টিকা ব্যবস্থার আওতায় পুরো দেশ চলে আসার কারণে আল্লাহর রহমতে বাংলাদেশে এখন আর পোলিও নাই। তো বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে 2014 সালে। বাংলাদেশকে পোলিও মুক্ত করা হয়েছে কত সালে? 2014 সালে। ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা, তো এটা কি? এটা হচ্ছে লাইভ এটিনিউটেড ভ্যাকসিন, এই যে জীবন মৃত জীবন্ত টিকা, লাইভ এটিনিউটেড ভ্যাকসিন। আর আইপিভি যেটা, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভেটেড, যেটা মুখে, আইপিভি মুখে যেটা খায়, ওরালি যেটা খায়, এটা হচ্ছে জীবন মৃত। লাইভ এটিনিউটেড ভ্যাকসিন বলা এগুলাকে, লাইভ এটিনিউটেড ভ্যাকসিন, লাইভ এটিনিউটেড ভ্যাকসিন। আর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হচ্ছে এগুলা আইপিভি। ওকে, চলে আসে এরপরে। ভ্যাকসিন পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা পড়াবো, এগুলো নিয়ে সমস্যা নাই। কোনটি এটিনিউটেড টিকা? এই লাইভ এটিনিউটেড হচ্ছে বিসিজি ভ্যাকসিন, বেসিলাস কালামিটি গুইরিন, বিসিজি ভ্যাকসিন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বিসিজি খুবই ইম্পর্টেন্ট, এবং ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন টপিকটা আমি তোমাদেরকে খুব ভালো করে ইনশাল্লাহ পড়াবো, আশা করি যে এই পড়াবে অধ্যায়টা খুব ভালো করে পড়ানো হবে। কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়? মনে রাখবা, আমরা যখন রক্তকণিকা, আমাদের যখন ডাব্লিউবিসি এর অনেকগুলো টাইপ পড়ি, সেখানে কিন্তু ম্যাক্রোফেজ বলতে কেউ নাই। এটা আসলে কোত্থেকে? মনে রাখবা, মনোসাইট, এই মনোসাইটটাই কিন্তু যখন সক্রিয় হয়, যখন অ্যাক্টিভ হয়, তখন বড় হয়, আকারে বড় হয়, তখন নাম হয় ম্যাক্রোফেজ। তাহলে মনোসাইট যখন সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়, আকারে বড় হয়, তখন এটার নাম হবে ম্যাক্রোফেজ। ক্লিয়ার? কত ইয়ার পর্যন্ত কোশ্চেন সলভ? বিগত 7 বছরের, 7 ইয়ার্স কোশ্চেন সলভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বললাম? ম্যাক্রোফেজে রূপান্তর হয় কোনটা? মনোসাইট। মনোসাইট যখন আকারে বড় হয়, জীবাণুকে খাওয়ার জন্য রেডি হয়, সে সাইজে বড় হয়, অ্যাক্টিভ হয়, তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ কিন্তু প্রায় 100টার মতো ব্যাকটেরিয়া খাইতে পারে। 100টার মতো ব্যাকটেরিয়া সে গ্রাস করতে পারে, 100টার মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। নিউট্রোফিল আবার এত পারে না, নিউট্রোফিল কম পারে। নিউট্রোফিল দেখা যায় মনে 3 থেকে 10টা। নিউট্রোফিল সেও তো ব্যাকটেরিয়া খায়, তাই না? সে কম খায়, 3 থেকে 10টার মতো ব্যাকটেরিয়া খাইতে পারে। কিন্তু ম্যাক্রোফেজ একাই প্রায় 100টার মতো ব্যাকটেরিয়া গ্রাস করে খাইতে পারে। খুবই পাওয়ারফুল একটা শ্বেতরক্ত কণিকা। হ্যাঁ, এগুলো শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার, কিন্তু ইনশাল্লাহ তোমরা যারা প্রি মেডিকেলে ইনশাল্লাহ করে ফেলবা, তোমাদের পড়া হয়ে যাবে। ঠিক আছে, প্রি মেডিকেল কোর্স যারা করে ফেলবা, তার দেখবা ইনশাল্লাহ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। তো 15 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রি মেডিকেলে ব্যাচ শুরু হবে, এবং 1500 টাকা ডিসকাউন্ট চলতেছে কিন্তু ওদের অলরেডি, তোমরা জানো 4500 টাকায় প্রি মেডিকেল ব্যাচে কিন্তু অনেকগুলো বই তোমরা ফ্রিতে ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবা। হ্যাঁ, ওখানে টার্গেট ডিএমসি প্রোমোকোড হচ্ছে টার্গেট ডিএমসি, ওটা লিখলে প্রি মেডিকেল ব্যাচে 1500 টাকা ডিসকাউন্ট, 4500 টাকায় এনরোল করতে পারবা মাত্র। এবং ওইটার মধ্যেই আবার সকল বই ফ্রি, বাসায় চলে যাবে কুরিয়ার করে প্রি মেডিকেল ব্যাচে। ঠিক আছে, এবং ওই একটা কোর্স করলে ইনশাল্লাহ মেডিকেল আর কিনতে হবে না, সব ফ্রি। বুঝছো? কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করার কাজ খুবই ইম্পর্টেন্ট ভাই, মনে রাখবা। এই যে বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটটা যখন একটু পরিণত হয়, এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় প্লাজমা কোষ, প্লাজমা কোষ। এবং এই প্লাজমা কোষের কাজই হচ্ছে মূলত অ্যান্টিবডি তৈরি করা। প্লাজমা কোষের কাজই হচ্ছে বেসিক্যালি অ্যান্টিবডি তৈরি করা। তাহলে বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, বি লিম্ফোসাইট মূলত প্লাজমা কোষে পরিণত হয়, আর প্লাজমা কোষ থেকে তৈরি হয় অ্যান্টিবডি। তো যদি পরীক্ষা আসছে অ্যান্টিবডি তৈরি করে কে, আমরা দেখতে পাচ্ছি এখানে বি লিম্ফোসাইটটা অপশনে আছে, তো এটাই উত্তর। বুঝা গেছে? দুইটা অপশনে থাকবে না, যে দুইটাই থাকে সেখানে তুমি প্লাজমা কোষ দাগাতে পারো, যেহেতু আলটিমেটলি প্লাজমা কোষ থেকেই তৈরি হয়। ওকে, ফাইন, ইনশাআল্লাহ চলে আসার পরে সরীসৃপের যুগ কোনটা? এই যুগের এখান থেকে কিছু প্রশ্ন, একদম অল্প কিছু প্রশ্ন আছে। যুগের একটা বড় একটা বক্স আছে, বক্সে অনেক প্রশ্ন আছে, কিন্তু ওখান থেকে অল্প কিছু প্রশ্ন আছে যেটা আসলে মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেলে আসতে পারে। তার মধ্যে এরকম প্রশ্ন, সরীসৃপের যুগ কোনটা, কি বলে,
পাখির যুগ কোনটা, হ্যাঁ, আবার উভচরের যুগ কোনটা, এরকম কিছু আছে। উভচর আবির্ভাব করছে কখন, মাছের আবির্ভাব করছে কখন, এরকম। ক্লিয়ার? তো বা সরীসৃপের আবির্ভাব করছে কখন, জুরাসিক যুগে কি হয়েছিল, এরকম কিছু স্পেসিফিক প্রশ্ন আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় ইনশাআল্লাহ এগুলো তোমাদেরকে আমরা পড়াই দিব একদম স্পেসিফিক ভাবে, কিভাবে মনে রাখবে সেটা সহ। সরীসৃপের যুগ হচ্ছে মেসোজোয়িক যুগ, যদি আমি ভুল না করে থাকি। সরীসৃপের যুগ হচ্ছে, আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ, সরীসৃপের যুগ হচ্ছে মেসোজোয়িক যুগ, খুবই ইম্পর্টেন্ট। বর্ণান্ধ বাবা এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মায়ের কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির হার কত, আমাদের করতে হবে। বর্ণান্ধ বাবা বলছে, ধরি এটা হচ্ছে বর্ণান্ধ কালার ব্লাইন্ড বাবা, স্বাভাবিক মা, বাহক না, নর্মাল মা, তাহলে এক্স এক্স ক্রস করাবো, ক্রস করে দেখবো কি হয়। ঠিক আছে, তাহলে এখানে এক্স সি ওয়াই গেমিট আলাদা করলাম, গেমিট গুলোকে আলাদা করলাম। তোমরা যখন অলরেডি প্র্যাকটিস করতে থাকবা তখন এমনি পারবা। ওর সাথেও ওর সাথেও ওর সাথেও ওর সাথেও ওকে, তাহলে এক্স এক্স সি এক্স এক্স সি এক্স ওয়াই দেখতে পাচ্ছি আমরা সবগুলা বাচ্চাই সুস্থ, সবগুলো বাচ্চাই সুস্থ। সেখানে যদি বলছে যে কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, দেখো এই যে দুইটা কন্যা আছে, দুইটা কন্যাই কিন্তু স্বাভাবিক, মানে ওরা নর্মাল দৃষ্টি, ওদের দৃষ্টিতে কোনো সমস্যা হবে না। তবে এরা বাহক, বাহক কিভাবে বুঝছি, এই যে একটা এক্স এর সমস্যা আছে, সো এরা সবাই বাহক। কিন্তু মনে রাখবা, যারাই বাহক, হ্যাঁ, তারা সবাই কিন্তু স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, ওদের ওদের মধ্যে কিন্তু কোনো ফল্ট নাই। হ্যাঁ, ওদের মধ্যে সে জিনটা থাকতে পারে, কিন্তু ওরা সবাই কিন্তু স্বাভাবিক, এটা খেয়াল রাখবা। দেখতে পাচ্ছি কন্যা সন্তান দুইজনই ভালো, স্বাভাবিক অবস্থায় আছে, সো 100%ই ভালো, এই যে 100%। ঠিক আছে, যে কোনো প্রশ্ন আসতে পারে, এভাবে ক্রস করে ইনশাল্লাহ দেখে নিবা, তাহলে তোমার জন্য কোনো ভুল হবে না। সবগুলো প্রশ্ন, যতগুলো প্রশ্ন আছে 7 বছর, সবগুলো প্রশ্ন সলভ করছি, হ্যাঁ ইনশাল্লাহ। আমি আমাদের টাইপিস্টকে বলে দিয়েছি, সে 7 বছরের প্রশ্ন সর্ট আউট করে আমাকে দিয়েছে। ওকে, কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটা ক্রোমোজোম বেশি থাকে? পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটা ক্রোমোজোম বেশি থাকে। কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটা ক্রোমোজোম বেশি থাকে? এটা কি ওই যে এক্স এক্স এক্সও পদ্ধতি? মোস্ট প্রবাবলি এটা একটু তোমরা চেক করে নিও, মোস্ট প্রবাবলি এটা উত্তর সম্ভবত ঘাসফড়িং, একটু তোমরা চেক করে নিও। এক্স 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 ও পদ্ধতি সম্ভবত এটাই বোঝানো হয়েছে, যে পুরুষ অপেক্ষা স্ত্রীতে বেশি থাকে একটা ক্রোমোজোম। পুরুষ হচ্ছে এক্স ও, ফিমেল হচ্ছে এক্স এক্স, হ্যাঁ একটা বেশি আছে। মোস্ট প্রবাবলি উত্তর হচ্ছে ঘাসফড়িং, কারণ বাকিগুলো হওয়ার কথা না, একটু তোমরা মিলাই নিও। এবং এটাই উত্তর, ঘাসফড়িং, আমি মিলাই নিচ্ছি মাত্রই, ঘাসফড়িং। কারণ এটা হচ্ছে এক্স 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 ও পদ্ধতি, তাহলে এক্স ও মানে পুরুষ, হ্যাঁ, ওয়াই ক্রোমোজোম নাই, একটা ক্রোমোজোম কম আছে, এই জন্য 0 বা ও নট এক্স নট। আর ফিমেলে দুইটাই আছে, এক্স এক্স দুইটাই আছে। সো দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এই জন্য একটা বেশি আছে ফিমেলে, উত্তর হচ্ছে ঘাসফড়িং। ঠিক আছে, কারণ বাকিগুলো কোনোটাই পসিবল না। কবুতর, মানুষ, মুরগি এগুলো নর্মাল, আমাদের ওই যে নর্মাল শ্রেণীর মধ্যে পড়ে, নর্মাল যে এই করোনাটার মধ্যে পড়ে, এখানে করোনা এগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই। সো এটা তুমি চলে এমনি অপশন দেখেই উত্তর করতে পারো। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের পাশে ইয়ার দেওয়া আছে, তুমি ইয়ে দেখলে বুঝতে পারবা কোনটা কোন বছর আসছে না আসছে। এবং শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন না, এগুলো একবার প্রতি বছর প্রশ্নগুলো সলভ করা হয়েছে অধ্যায় ভিত্তিক ভাবে আর কি, জাস্ট অধ্যায় ভিত্তিক ভাবে। নিকট সম্পর্কীয় জীব গোষ্ঠীর ভিন্ন পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন ঘটে, ভাই মনে রাখা, বিবর্তন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অভিসারী, একটা অপসারী। একটা অপসারী। যদি নিকট সম্পর্কিত হয়, কাছাকাছি সম্পর্কিত হয়, বানানটা একটু ভুল আছে, নিকট হচ্ছে রস্বীকার দিয়ে, নিকট সম্পর্কিত হলে উত্তর হচ্ছে অপসারী, আর দূর সম্পর্কিত হইলে উত্তর হচ্ছে অভিসারী। খেয়াল রাখো, দুইটা উত্তর, একটা অপসারী একটা অভিসারী। নিকট সম্পর্কিত বললে উত্তর হবে অপসারী, আর দূর সম্পর্কিত বললে উত্তর হবে অভিসারী। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করতেছো এই ডিএমসি একাডেমি গ্রুপে, তোমরা সবাই আজকের এই অ্যানালিসিস ক্লাসের বা কোশ্চেন সলভ ক্লাসের একটা রিভিউ দিও। আমি অনেক প্রশ্ন সলভ করছি, অনেকক্ষণ দাঁড়ায় তোমাদের ক্লাসটা নিচ্ছি। ইনশাল্লাহ এতটুকু রিভিউ তোমাদের কাছে আশা করতে পারি। ডিএমসি একাডেমি গ্রুপ এবং বন্দি পাঠশালা গ্রুপ, যে গ্রুপে তোমার ইচ্ছা হয়, ইনশাল্লাহ একটা রিভিউ জানাও যে ক্লাসটা কেমন হয়েছে, বা অ্যানালিসিস ক্লাস তোমরা আরো চাও কিনা। ইনশাল্লাহ উইল বি প্লিজড, আই উইল বি প্লিজড। ঠিক আছে, একটা রিভিউ তোমাদের কাছ থেকে ইনশাল্লাহ আশা করতে পারি। একটা রিভিউ তোমরা দিবা যে অ্যানালিসিস ক্লাস বা কোশ্চেন সলভ ক্লাসটা কেমন হয়েছে। ওকে, চলো ইনশাল্লাহ আমরা এরপরে দেখি, বেশি নাই আমাদের আর। মানব দেহের কোনটা লুপ্ত প্রায় অঙ্গ? মনে রাখবা থাইমাস, এটা যত বয়স বাড়তেছে এটা আস্তে আস্তে ছোট হচ্ছে সাইজ, এবং বলা হয় এটা হচ্ছে লুপ্ত প্রায় অঙ্গ। এরকম আরো কিছু লুপ্ত প্রায় অঙ্গ আছে, যেমন উপপল্লব,
তারপরে ককপিক্স লেজের দিকে, এগুলো হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। এটা আমাদের ওখান থেকে এই লুপ্তপ্রায় অঙ্গগুলা খুবই ইম্পর্টেন্ট, এবং একই সাথে আমাদের ওখানে কিছু স্পেসিফিক আছে যে কোনটা তোমার মনে করো যে পাখির মধ্যে ডানার মতো সবগুলো একই, এরকম এক ধরনের সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, বা কি যেন অঙ্গ সমস্ত কি যেন হচ্ছে, আসছে আমার মনে আসতেছে না এখন। সমবৃত্তি অঙ্গ এটা কি, যাদের উৎপত্তি দিক থেকে একই, গঠনে কি, কাজে কি হলে সমবৃত্তি অঙ্গ, গঠনে কি হলে কি যেন মনে নাই। যাই হোক, ওখান থেকে ওই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট। লুপ্তপ্রায় অঙ্গ কোনটা, এরপর হচ্ছে লুপ্তপ্রায় মানে নিষ্ক্রিয় অঙ্গ, যেগুলো আসলে নিষ্ক্রিয় করে হতে হতে এক সময় ধারণা করা হচ্ছে হারায় যাবে, মানে লুপ্ত হয়ে যাবে, হারায় যাবে। উত্তর হচ্ছে থাইমাস। এবং মনে রাখবা, এটা আস্তে আস্তে তোমার যত দিন যাবে থাইমাস সাইজ কিন্তু ছোট হচ্ছে। কোর্সের লিঙ্ক করবো, আমি একটা পোস্ট করে দিচ্ছি, তোমরা এই ডিএমসি একাডেমি গ্রুপে লিঙ্কের সবগুলো লিঙ্ক পাবা ইনশাল্লাহ। তারপর আমি ক্যাপশনে সবগুলো লিঙ্ক পোস্ট করে দিব, ঠিক আছে, ক্লাস শেষের পরে তুমি দেখে নিও। সার্বজনীন গ্রহিতা সবার থেকে ব্লাড গ্রহণ করতে পারে, উত্তর হচ্ছে এবি ব্লাড গ্রুপ, সবার থেকে ব্লাড গ্রহণ করে আর সবাইকে ব্লাড দেয়। সার্বজনীন দাতা হচ্ছে ও ব্লাড গ্রুপ, সবাইকে ব্লাড দেয়। এবং আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে ও নেগেটিভ, বুঝছো? আর সার্বজনীন গ্রহিতা আরো স্পেসিফিক ভাবে বললে এবি পজিটিভ, ঠিক আছে? আরো ডিপে গিয়ে বললে সেটা কেন তোমাদের একাডেমিক ক্লাসে আমি পড়াইছি, তুমি আরো ডিপে গিয়ে ইনশাল্লাহ বললে এবি পজিটিভ, মনে রাখবা। যে পজিটিভ রক্ত সে পজিটিভ নেগেটিভ সবার থেকে রক্ত নিতে পারে, সমস্যা হয় না। আর যে নেগেটিভ সে পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারে, ঠিক আছে? তো দেওয়ার সক্ষমতা আছে নেগেটিভের, বুঝতে পারছো? তাহলে সার্বজনীন দাতা হচ্ছে ও, আরো স্পেসিফিক ভাবে বললে ও নেগেটিভ। ওকে, ইনশাল্লাহ। কোন উদ্দীপনা এনিমোটেক্সিসকে প্রভাবিত করে, এটা উত্তরটা দেয়া নাই। নিউমো মানে বাতাস, তাহলে বায়ু প্রবাহ, উত্তর হচ্ছে এটার বায়ু প্রবাহ। অপশনগুলো এখানে আসে নাই, উত্তর হচ্ছে বায়ু প্রবাহ। নিউমো মানে বাতাস। এখানে এরকম অনেকগুলো টেক্সিস আছে। এই যে লাস্টের অধ্যায় প্রাণীর আচরণ, ওখান থেকে মূলত আমাদের এই প্রাণীর আচরণ অধ্যায় থেকে বেসিক্যালি আমাদের এই টেক্সিস গুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই একটা টপিকই মেইনলি 5 স্টার, বায়োগুলো মোটামুটি, কিন্তু এই একটা টেক্সিস যেগুলো আছে এই টেক্সিস গুলাই মূলত ওই অধ্যায়ের 5 স্টার টপিক। যে কোনটা কোন দিকে যায়, কোনটা বাতাসের দিকে চলাকে কি বলে, ঋণাত্মক দিকে চলাকে কি বলে, সূর্যের দিকে যাওয়াকে কি বলে। এখানে বেসিক্যালি এই টেক্সিস পার্টটাই মূলত পরীক্ষায় আসে, ঠিক আছে? এখানে 5 স্টার হচ্ছে টেক্সিস। দেখো, মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায় থেকে কিন্তু মেডিকেলে গত 7 বছরের প্রশ্ন আসে নাই, কিন্তু তার মানে এই না যে এটা এবারও আসবে না, ইনশাল্লাহ আসতে পারে, ঠিক আছে, আসতে পারে, এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশ ভালো। এখান থেকে দেখো, তোমাকে আমি কিছু কথা বলে দিই। এখানে আমার একটা চার্ট আছে, একটা খুব সুন্দর একটা বক্স আছে, যে কোনটা থেকে কোন স্তর থেকে কি পাওয়া গেছে। যেমন অ্যাক্টোডার্ম থেকে কি কি তৈরি হয়েছে, অ্যান্ডোডার্ম থেকে কি কি তৈরি হয়েছে, মেসোডার্ম থেকে কি তৈরি হয়েছে, এরকম একটা বক্স আছে। এই বক্সটা ওই অধ্যায়ের জন্য 5 স্টার। একই সাথে কোন কোষটা থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোনটা থেকে শুক্রাণু তৈরি হয়, কোনটা থেকে কোন কোষ থেকে তোমার ইস্ট্রোজেন তৈরি হয়, এই জাতীয় মেইন গ্রস টপিক গুলো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। এটাও শর্টের বাইরের অধ্যায়, ইনশাল্লাহ এটাও তোমাদেরকে আমরা বেশ ভালো করে পড়াবো। তো তোমরা সবাই যে যে বেচের আসো, 24 বেচের সেকেন্ড টাইমার হও, 25 বেচের ফার্স্ট টাইমার হও, 26 বেচের প্রি মেডিকেল স্টুডেন্ট হও, যেই হও, তোমার সবগুলো কোর্সের লিঙ্ক আমি ইনশাল্লাহ ক্যাপশনে দিয়ে দিব, এই পিডিএফটা সহ। আজকে ক্লাসটা কেমন লাগছে, অ্যানালিসিস ক্লাসটা কেমন লাগছে সবাই জানাই দিও। আই এম সো টায়ার্ড রাইট নাও, and it's almost 2 hour, 1 hour and 40 minutes I think. So একটা লম্বা সময় টানা পড়াই গেছি আমি। আশা করি আমাদের বেশ ভালো পরিমাণে এমসিকিউ আজকে প্র্যাকটিস হয়েছে, এবং গত 7 বছরের জুলজির সকল এমসিকিউ আমি আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করে দিছি। আশা করা যায় সকলগুলো চলে আসছে, যদি না টাইপের ভুল করে থাকে, যদি বাদ দেয় আমি সরি, বাট বাদ দেওয়ার কথা না, সবগুলো চলে আসছে ইনশাল্লাহ। সো আমি আশা করছি ইনশাল্লাহ এই কাজটা তোমাদের কাজে লাগবে। সবাই বুঝতে পারছো যে কি প্রশ্নগুলো আসে এবং এটা ধারণা পেয়ে গেছো। ইনশাল্লাহ যখন তুমি অধ্যায়গুলো পড়তে যাবা তখন তোমার প্রত্যেকটা এমসিকিউ কাজে লাগবে, ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, এবং ডিএমসি একাডেমির সাথে ইনশাল্লাহ থাকো। টার্গেট ডিএমসি কোর্সের মাধ্যমে তোমার মেডিকেল স্বপ্নযাত্রা আসলেই বাস্তবে রূপান্তর করো। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। পোস্ট দিতে হবে নাকি? পোস্ট তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, পোস্ট দিতে হয়, দিলাম, পোস্ট দিলাম, ডান। বিক্টর চিহ্ন দিতে হবে না, পোস্ট করার জন্য পোস্ট দিতে হয়, জন্য পোস্ট দিলাম। টাটা।